This conference will now be recorded. Okay, so সবাইকে স্বাগতম জানাচ্ছি MFX এর আজকের এই ভিডিও লেসনে। ইটস আ লেসন কাম ওয়েবিনার। সো আজকে আমাদের যেটা টপিক, সেই টপিকের নাম হচ্ছে ইন্ট্রোডিউসিং ফোর্থ কোয়ার্টার। সো ইন্ট্রোডিউসিং ফোর্থ কোয়ার্টার এই ব্যাপারটা নিয়ে অ্যাকচুয়ালি অনেকদিন ধরে আমি চিন্তা করছিলাম যে এই জিনিসগুলো আপনাদের সাথে ইন্ট্রোডিউস করা যায় কিনা, বাট সময় সুযোগ হয় না বা মার্কেটের কন্ডিশনটা তেমন ছিল না। বাট রিসেন্ট মার্কেট স্ট্রাকচার দেখে, লাইক অগস্ট, সেপ্টেম্বর এন্ড এখন যে অক্টোবর মাস, সো এই সময়টাতে মার্কেট কিছুটা ভলাটিলিটির কারণে আমাদের দেখা যাচ্ছে আমাদের প্রফিটেবিলিটিতে এবং আমাদের ওভারঅল ট্রেডিং যে প্রসেস, এই টোটাল প্রসেসের মধ্যে আমরা কিছুটা ফ্লাকচুয়েশন দেখছি। ঠিক আছে, সো এখনই হচ্ছে রাইট টাইম যে আপনাদেরকে ফোর্থ কোয়ার্টারের সাথে ইন্ট্রোডিউস করার। সো দিস ইজ দ্য ফোর্থ কোয়ার্টার ভিডিও লেসন এন্ড হিয়ার উই গো। সো প্রথমে ডিসক্লেমার যে ফরেক্স ট্রেডিং অবশ্যই it consists of risk of losing all your funds by trading without proper knowledge and experience. Please make sure to follow proper money management and proper context-based analysis for trading in this market. MFX Center, MFX University trainer and analyst will not be liable for any losses or damages made to your account for not following the proper trading mechanism of analysis and trade management. So this is the disclaimer যেটা আমি প্রায় সব ভিডিওর আগে বা ওয়েবিনার আগে প্রায় সময় দেই, মেইনলি ভিডিও লেসনের আগে এই জিনিসটা প্রায় সময় দেওয়া থাকে। So this is the general disclaimer. And then let's go. Let's start the fourth quarter lesson. So what is fourth quarter? Fourth quarter জিনিসটা কি? নরমালি যারা ডিভাইডেড বাই ফোর রুল মেকানিজমের সাথে পরিচিত আছেন এবং যারা ডিভাইডেড বাই ফোর রুল কি এবং ডিভাইডেড বাই ফোর রুলস এর যে দুটো মানে একটু লেন্দি ভিডিও আছে, যারা এই জিনিসটা দেখেছেন এবং প্র্যাকটিস করেছেন তাদের জন্য ফোর্থ কোয়ার্টার জিনিসটা বোঝা অনেকটা ইজি হবে। ঠিক আছে, এবং যারা একটু নতুন তাদের জন্য একটু টাফ হতে পারে। বাট অ্যাজ ইট ইজ আ ওয়েবিনার কারেন্টলি, বাট in the coming days এটা অ্যাকচুয়ালি একটা ভিডিও লেসন হিসেবে হবে এবং এই ভিডিও লেসনটা অ্যাকচুয়ালি ডিভাইডেড বাই ফোর রুলস এর ভিডিওর পরে আমি এটা অ্যালাইন করব। সো I don't think that would be a much problem for the coming যারা অলরেডি লেসনের রেকর্ডিংটা দেখবে। সো নরমালি ফোর্থ কোয়ার্টার হচ্ছে এমন একটা থিওরি যেটা অ্যাকচুয়ালি ডিভাইডেড বাই ফোর রুলের মেকানিজম থেকে আসছে এবং এই থিওরিটা কিন্তু এমএফএক্স সেন্টার এবং এমএফএক্স ইউনিভার্সিটির এক্সক্লুসিভ। সো ইট ইজ টোটালি এক্সক্লুসিভ, কারণ এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি ফাইন্ড আউট করি রিসার্চ করে এবং আমার মনে হয়েছে যে ডিভাইডেড বাই ফোর রুল খুব ভালো কাজ করে এবং ইট ইজ কাইন্ড অফ লাইক কনটেক্সট টাইপের জিনিস। এমন না যে ডিভাইডেড বাই ফোর রুল থেকে আপনি কোনো একটা এন্ট্রি পান বা স্টপ লস কোথায় দিবেন এই জিনিসটা বুঝেন, বাট ডিভাইড বাই ফোর রুলস কনটেক্সটের মতন এমন একটা জিনিস যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কাজ করে, যেন আমাদের ট্রেডিং যে ডিসিশন গুলো আমরা আগামীতে নিব বা আমরা সবসময় নেই, এই জিনিসগুলোকে অনেকভাবে ইনফ্লুয়েন্স করে। ঠিক আছে, সো ফোর্থ কোয়ার্টার নরমালি ইজ দ্য অ্যানুয়াল ডিসিজ পিরিয়ড। যারা আপনারা ডিভাইড বাই ফোর রুল জানেন, টোটালি আমাদের ডিভাইড বাই ফোর রুলের চারটা স্টেজ আছে। ফার্স্ট বার্থ, সেকেন্ড গ্রোথ, থার্ড ইয়ক এবং ফোর্থ হচ্ছে ডিসিজ। ঠিক আছে, সো ফোর্থ কোয়ার্টার অ্যাকচুয়ালি হচ্ছে অ্যানুয়াল, মানে একটা বছরের ডিসিজ পিরিয়ড মেইনলি। হ্যাঁ, সো আমরা যারা ডিভাইডেড বাই ফোর রুলের ডিসিজ পিরিয়ড সম্পর্কে জানি তারা অবশ্যই এখন হয়তো বা বুঝে নিয়েছেন যে ফোর্থ কোয়ার্টারে কি কি হতে পারে। ঠিক আছে, সো এই ডিসিজ পিরিয়ডটা যেটা হচ্ছে এটা হচ্ছে একটা ইয়ারলি ডিসিজ পিরিয়ড এবং যেখানে মার্কেট অনেক বেশি ভলাটাইল হয়ে যায়। সো আমাদেরকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে মার্কেটের ভলাটিলিটির সাথে আমাদের ডিভাইডেড বাই ফোর রুলস এর কি রকম একটা লাইক সম্পর্ক আছে। এই জিনিসটা কিন্তু মোটামুটি আমরা যারা ডিভাইডেড বাই ফোর রুলস এর ব্যাপারে আমরা জানি, তারা কিন্তু এই জিনিসটার ব্যাপারে এখন পর্যন্ত মোটামুটি একটা ভালো ধারণা থাকার কথা। ঠিক আছে, আর যারা নতুন তারা ডিভাইডেড বাই ফোর রুলস জিনিসটা যখন দেখবেন তখন আরো এই ফোর্থ কোয়ার্টার ব্যাপারটা আপনাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা নেক্সট স্লাইডে যাই। সো যারা এখনো অ্যাকচুয়ালি ডিভাইড বাই ফোর রুলস এর ব্যাপারে একটু কনফিউজড আছেন বা যারা একটু নিউ, তাদের জন্য আমি জাস্ট আরেকবার একটু ডিসাইজ পিরিয়ডের ব্যাপারে আরেকটু জাস্ট ঝালাই করে দেওয়ার জন্য এই স্লাইডটা ইনক্লুড করা। সো হোয়াট ইজ ডিসিজ পিরিয়ড? ডিসিজ পিরিয়ড হচ্ছে আমাদের ডিভাইডেড বাই ফোর রুলস এর ফোর্থ এলিমেন্ট। ঠিক আছে, যা ইয়ক পিরিয়ডের পরে আসে। ঠিক আছে, এবং এই ডিসিজ পিরিয়ডে কিন্তু নরমালি মার্কেটে ভলাটিলিটিটা দেখা যায়
আর আমাদের ফোর্থ কোয়ার্টার মেইনলি এই অ্যানুয়াল কাইন্ড অফ ডিসিজ পিরিয়ড হওয়ার কারণে এই যে ফোর্থ কোয়ার্টারে মানে ইয়ারলি যে কোয়ার্টারটাকে আমরা ধরি 4 ভাগের 1 ভাগ, এই লাস্ট যে ভাগটা আছে, লাস্ট যে চতুর্থ যে ভাগটা আছে, এটা কিন্তু মার্কেটের মধ্যে একটা ভলাটিলিটি ইনক্রিজ করে দেয়। এবং এই ফোর্থ কোয়ার্টার নরমালি স্টার্ট করে লেট আগস্ট থেকে, ঠিক আছে? লেট আগস্ট থেকে ইউজুয়ালি আগস্টের 15 তারিখের পর থেকে জিনিসটা শুরু হয় এবং এটা ডিসেম্বরের 15 থেকে 20 তারিখ বা টু বি ভেরি এক্সাক্ট ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত এই জিনিসটার একটা চল থাকে, ঠিক আছে? তা এই সময়টাকে আমরা বলছি ফোর্থ কোয়ার্টার। আপনারা যদি আপনারা নরমালি যারা ডিভাইড বাই 4 রুল নিয়ে কাজ করেছেন বা ডিভাইড বাই 4 রুল নিয়ে জানেন, তারা এটাকে অ্যানুয়াল ডিসিজ পিরিয়ডও বলতে পারে, ঠিক আছে? বাট টু বি ভেরি এক্সাক্ট আমরা এটাকে নাম দিলাম ফোর্থ কোয়ার্টার। সো ফোর্থ কোয়ার্টারের মার্কেট স্ট্রাকচারটা কেমন হয়? আমাদের যে ফোর্থ কোয়ার্টার থিওরি, এই থিওরির মার্কেট স্ট্রাকচারটা কেমন হয়? আপনারা এই জিনিসটা আমি বারবার কেন বলছি, কারণ এটা অ্যাকচুয়ালি একটা ডিভাইডেড বাই 4 রুলস এর একটা অংশ। তাই আমি ডিভাইড বাই 4 রুলস ব্যাপারটার উপরে এত বেশি জোর দিচ্ছি, কারণ আপনারা যদি ডিভাইড বাই 4 রুলস জিনিসটা একটু ভালো মতো বুঝেন, তখন দেখবেন আপনাদের ফোর্থ কোয়ার্টার জিনিসটা বোঝা অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? যে আসলে ফোর্থ কোয়ার্টার বলতে আমি কি বোঝাচ্ছি। সো ইউজুয়ালি ভলাটিলিটি অনেকটা বেশি থাকে নরমালি ফোর্থ কোয়ার্টারে, কারণ এই সময়টাতে মার্কেটের কোনো ডেফিনিট ট্রেন্ড প্রেসার থাকে না। এই সময়টাতে কিছু ইকোনমিক নিউজ এবং ইভেন্ট যেগুলোর অনেক বেশি ইম্প্যাক্ট থাকে এই কোয়ার্টারে রিলিজ হয়। যেমন আপনার ইয়ারলি বাজেট, আপনারা যারা একটু ফরেক্স ফ্যাক্টরি বা এফএক্স স্ট্রিট দেখেন, তারা যদি একটু নিয়মিত ফলো করেন জাস্ট নিউজগুলো আসলে কি কি হতে যাচ্ছে মার্কেটে বা ইকোনমিক ফান্ডামেন্টালি কি কি হচ্ছে, এই সময় দেখবেন যে অ্যাকচুয়ালি বাজেটের যে সব ব্যাপারগুলো, লাইক ইউরোপিয়ান বাজেট রিসেন্টলি আমাদের এখানে, জার্মান বাজেট বলেন, তারপরে নানা রকম বাজেটের যেসব নিউজগুলো থাকে, এইসব নিউজগুলো পাবলিশ হয় এই কোয়ার্টারটাতে। তারপর রেট ডিসিশন, যেমন রিসেন্ট যে রেট ডিসিশনটা পাবলিশ হলো, যেটা 2.00 থেকে 2.25 এ উন্নত হলো ফর ইউএস ডলার। সো এই জিনিসটাও কিন্তু মার্কেট অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে দিয়েছে, যে রেট ডিসিশন এই কোয়ার্টারের। দেন ইনফ্লেশন প্যারামিটার্স, নানা রকম ইনফ্লেশনের নিউজগুলো থাকে, নানা রকম ইনফ্লেশনের ব্যাপারে ইভেন্টগুলো থাকে, নানা রকম অনেক বড় বড় বক্তৃতাগুলো থাকে, লাইক ইসিবির যে প্রেস কনফারেন্স গুলো থাকে, অন্যান্য সময়ের তুলনায় এই কোয়ার্টারে লাইক ফোর্থ কোয়ার্টারে অনেক বেশি ইম্প্যাক্ট করে। তো এই ফোর্থ কোয়ার্টারের উপরে কিন্তু অনেক কিছু বেস করে অ্যাকচুয়ালি মার্কেটের, যে আসলে মার্কেট কোন একটা ডেফিনিট ট্রেন্ডে আগামীতে যাবে নাকি মার্কেট আরো বেশি ভলাটাইল হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো কিন্তু এই ফোর্থ কোয়ার্টারে ডিসাইড হয়, ঠিক আছে? And the best way to trade in this quarter is to trade with intraday trends and remaining flexible. Flexible বলতে আমি কি বোঝাচ্ছি এখানে? ফ্লেক্সিবল বলতে আমি যে জিনিসটা এখানে বোঝাতে চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা কোনো বায়াসড না থাকার জন্য। ফর এক্সাম্পল মার্কেট এখন, ফর এক্সাম্পল নর্মালি যখন মার্কেট অনেক দিন ধরে একটা বুলিশ ট্রেন্ডের মধ্যে থাকে, তখন সবসময় আমরা চেষ্টা করি যে কিছুটা রিট্রেসের পর আমরা আবার বাই করব বা কিছুটা পুলব্যাকের পর আমরা আবার বাই করব, ঠিক আছে? কিন্তু এই সময়টাতে লাইক দ্য ফোর্থ কোয়ার্টার থিওরি বা মার্কেটের যে অ্যানুয়াল ফোর্থ কোয়ার্টার থাকে, এই ফোর্থ কোয়ার্টারে আমরা একটু ফ্লেক্সিবল থাকার চেষ্টা করব, ঠিক আছে? যে আমরা কোনো একটা বায়াস থাকবো না এবং আমরা সবসময় একটু ইন্ট্রাডে ট্রেন্ড, যেমন H4, H1 এবং ডেইলি, এইসব ট্রেন্ডের উপরে একটু ফোকাস থাকবো রেদার দেন উইকলি এন্ড মান্থলি। ডেইলিও অ্যাকচুয়ালি আমাদের ধরার দরকার নেই, H1 এবং H4 এই দুটোর উপরে আমরা একটু ফোকাস থাকলেই হবে। ইন্টারডে ট্রেন্ড যেগুলোকে আমরা বলি, এই ট্রেন্ডের মধ্যে কোন সময় একটু কাউন্টার করছে, কোন সময় মার্কেট অতিরিক্ত ভলাটাইল হয়ে যাচ্ছে, এই জিনিসগুলোর জন্য, এই জিনিসগুলোতে যদি আমরা একটু বেশি ফোকাস থাকি, তখন দেখা যাবে যে আমরা এই ফোর্থ কোয়ার্টারে আমরা অনেক ভালো কিছু করতে পারছি মার্কেটে, বা আমরা মার্কেটের ট্রেন্ড অনুযায়ী কাজ করতে পারছি, বা আমাদের রিস্ক বা আমাদের লস গুলোকে অনেক অংশে কমিয়ে ফেলতে পারছি। আর ফোর্থ কোয়ার্টারে আপনারা অনেকে হয়তো বা রিস্ক রিওয়ার্ড রেশিওটা মানেন না, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি রিসেন্টলি কয়েকজন মেম্বারের সাথে কথা বলে যা বুঝলাম, তারা যখন তাদের প্রবলেম গুলো যখন তারা আমাদের সাথে শেয়ার করে, তখন আমরা আমি যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে তারা রিস্ক রেশিওটা প্রপারলি মেনটেন করছে না। তারা বলছে এমন যে আমি 7টা ট্রেড প্রফিট করছি,
বাট আগামী যে 3টা ট্রেড আমি করছি সেই 3টা ট্রেডের মধ্যে আমার এমন লস হচ্ছে যে 7টা ট্রেডের প্রফিট সব কিন্তু আমার ধুলো মিশে যাচ্ছে। এটা কেন হবে? আপনার যদি প্রপার রিস্ক রেশিও না থাকে তখন এই জিনিসটা হয়। আপনি যদি প্রপার একটা রিস্ক রেশিও যদি আপনি মেনটেন করেন তাহলেও দেখা যায় যে আপনি যদি 7টা ট্রেড লস করেন এবং শুধু 3টা ট্রেড প্রফিট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা মোটামুটি একটা ব্রেক ইভেনের কাছাকাছি বা হালকা কিছু প্রফিট লেভেলে অ্যাকচুয়ালি আপনি থাকতে পারতেন। বাট এই সময় দেখা যাচ্ছে উল্টা, যে আপনি রিস্কটা অনেক বেশি নিয়ে ফেলতেছেন রিওয়ার্ডের তুলনায়। আপনি সারা মাস ট্রেড করলেন, সারা মাস ট্রেড করে আপনি $100 প্রফিট করলেন, ঠিক আছে, আর আপনি ওই 3টা ট্রেডে এত বড় বড় স্টপ লস দিলেন যে আপনার $120 লস হয়ে গেছে। সো অলরেডি আপনি যদি এট দ্য এন্ড অফ দ্য মান্থ যখন আপনি 10টা ট্রেডের রেজাল্ট দেখবেন তখন দেখবেন আপনি -20 তে আছেন। বাট আপনার উইনিং রেশিও কেমন? আপনার উইনিং রেশিও হচ্ছে অ্যারাউন্ড 70%। 30% লুজিং রেশিওর জন্য আপনার এখন -$20 থাকতে হচ্ছে। সো এটা আমাদেরকে কি বোঝাচ্ছে? যে আমরা আসলে প্রপার রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করি না। সো রিস্ক রিওয়ার্ড রেশিও ফোর্থ কোয়ার্টার থিওরির জন্য ইজ আ ম্যান্ডেটরি, ইজ আ মাস্ট। এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে মেনটেন করতে হবে। সো এখন আমরা একটা ডিফারেন্ট ওয়েতে যাচ্ছি। আপনার জন্য অনেক বেশি ডিফারেন্ট হবে, কারণ ইট ইজ নট বেসড অন কনটেক্সট, ইট ইজ নট বেসড অন ডাইভারজেন্স, ইট ইজ নট বেসড অন এনি কাইন্ড অফ থিওরি। লাইক ডিভাইডেড বাই ফোর রুলস এর থিওরির মধ্যে এই জিনিসটা পড়ে না। সো আমি নাম্বার থিওরির ব্যাপারে অনেকজনের সাথে আমি কথা বলেছি এর আগে, অনেক মেম্বারের সাথে, বাট এখন আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করব। এর আগে আলোচনা করা হয় নাই, কারণ এর আগে ওরকম মার্কেটে কোনো একটা ভালো ভলাটাইল সিচুয়েশন আমরা দেখি নাই। বাট এখন যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইটস কোয়াইট অ্যামেজিং। লাইক এমন একটা ভলাটাইল সিচুয়েশন মার্কেটের মধ্যে আছে যে অনেকেই এই সিচুয়েশনে লস করে পুরো দেউলিয়া হয়ে যাচ্ছে, আবার অনেকে এই সিচুয়েশনে অনেক বেশি প্রফিট করছে, আর অনেকে এই সিচুয়েশনে স্ট্রাগল করছে সার্ভাইভ করার জন্য। সো দেয়ার আর থ্রি সিচুয়েশনস ইন দিস কাইন্ড অফ মার্কেট। আর এই ভলাটাইল স্ট্রাকচার বা ভলাটাইল মার্কেটের মধ্যে সার্ভাইভ করাটা হচ্ছে এখানে মূল একটা বিষয়, ঠিক আছে। সো এই ফোর্থ কোয়ার্টার থিওরিতে আমরা যে জিনিসটা ইনক্লুড করছি সেটা হচ্ছে নাম্বার থিওরি। কারণ ফোর্থ কোয়ার্টার হচ্ছে annually it is the most volatile quarter of the year, and আমরা যদি সিম্পল কিছু নাম্বার মেকানিজম এর মধ্যে ঢুকাতে পারি তাহলে আমরা আরো মার্কেটকে বেটার বুঝতে পারবো এবং আপকামিং কাউন্টার মোমেন্টাম গুলো আমরা বেটার প্রিডিক্ট করতে পারবো, ঠিক আছে। সো এখানে মেইনলি আমরা 3টা জিনিস নিয়ে আলোচনা করব। নাম্বার 1, the magical number for waves, the magical number for candles, the magical number for cycles. Okay, সো প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্য ম্যাজিক্যাল নাম্বার অফ ওয়েভস। এবং এই ম্যাজিক্যাল নাম্বার অফ ওয়েভস অ্যাকচুয়ালি 3-4টা অ্যাকচুয়ালি ওয়েভ নাম্বারের উপরে ডিপেন্ড করে। দ্যাট ইজ 3, 5, 7, 9। এবং ম্যাজিক্যাল নাম্বার ফর ক্যান্ডেলস এটা 4টা নাম্বারের উপরে ডিপেন্ড করে। এটা হচ্ছে 9, 17, 26 and 33। আর ম্যাজিক্যাল নাম্বার ফর সাইকেলস এগুলো অ্যাকচুয়ালি ক্যান্ডেলের ভ্যারিয়েন্ট। এইটা ডিপেন্ড করে 4টা নাম্বারের উপরে, 76, 129, 172 and 200। সো আপনারা হয়তো বা চিন্তা করছেন যে আসলে এই নাম্বারগুলো কি, এই হঠাৎ করে আমাদের ট্রেডিং এর মধ্যে নাম্বার কেন আসছে, আমাদের কি আবার কোনো ম্যাথমেটিক্যাল থিওরি শেখানো হচ্ছে কিনা? না, অ্যাকচুয়ালি আপনাদেরকে কোনো ম্যাথমেটিক্যাল থিওরি শেখানো হচ্ছে না। ইট ইজ জাস্ট আ সিম্পল নাম্বার। এই নাম্বারগুলো আপনারা একটা কাজ করতে পারেন, কোন একটা কাগজের মধ্যে লিখে আপনার জাস্ট ট্রেডিং স্টেশনের উপরে কোন একটা দেওয়ালে লাগিয়ে রাখতে পারেন ফর দ্য টাইম বিং, যতক্ষণ পর্যন্ত এটা আপনার সাবকনশিয়াস না হয়ে যায়, ঠিক আছে। যখন আপনার এই জিনিসটা সাবকনশিয়াস হয়ে যাবে তখন আপনাকে এই জিনিসটা নিয়ে আর চিন্তা করতে হবে না, ঠিক আছে। সো আসলে এই জিনিসগুলো কি এবং এই নাম্বারগুলো দিয়ে আমি আসলে আপনাদেরকে কি বোঝাতে চেষ্টা করছি, এখানের মধ্যে আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখেন এখানে কিছুটা নাম্বারে আমি রেড কালার দিয়ে রাখছি এবং বোল্ড করে রেখেছি, ঠিক আছে। আসলে এই নাম্বারগুলো হচ্ছে এমন কিছু নাম্বার যেখান থেকে মার্কেট কাউন্টার করা শুরু করে। ইট ইজ আ ভেরি ম্যাজিক্যাল নাম্বার। এটা ম্যাজিক্যাল নাম্বার, ম্যাজিক্যাল নাম্বার অফ ওয়েভস, ম্যাজিক্যাল নাম্বার অফ ক্যান্ডেলস, ম্যাজিক্যাল নাম্বার অফ সাইকেলস। এই জিনিসটা বলার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে এই নাম্বারের ক্যান্ডেল এবং এই নাম্বারের ওয়েভের পর মার্কেট ইউজুয়ালি কাউন্টার করে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমরা অনেক সময় আমাদের মধ্যে একটা কোয়েশ্চেন থাকে
যে আমি একটা ট্রেড নিলাম, ট্রেড নেওয়ার কিছুক্ষণ পরে মার্কেটটা কাউন্টার করলো এবং আমার স্টপ লস হিট করলো, ঠিক আছে? সো কেন ট্রেডটা কাউন্টার করছে এই সময়, ঠিক আছে? আর একটু ভালো মতো বোঝার জন্য, যদিও আমরা ডাইভারজেন্স থিওরিতে অলরেডি, রেগুলার ডাইভারজেন্স নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও লেসন দিয়েছি। ওই ভিডিও লেসনে আমরা যে জিনিসটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে আমরা ডাইভারজেন্স ম্যাকডি টু লাইনের সাহায্যে আমরা আগামী যে কাউন্টার একটা হতে পারে সে কাউন্টারের ব্যাপারে আগাম একটা ইন্ডিকেশন বা একটা নিউজ আমরা পেয়ে যাচ্ছি জাস্ট বাই আন্ডারস্ট্যান্ডিং ডাইভারজেন্স। ডাইভারজেন্স জানার ক্ষেত্রে আমরা জানার জন্যই অ্যাকচুয়ালি আমরা ওই জিনিসটা আগাম একটা প্রেডিকশন করতে পারছি। ঠিক একই রকম ভাবে এই ফোর্থ কোয়ার্টার বা ভলাটাইল সিচুয়েশনে কোন সময় কাউন্টারটা হতে পারে, যখন ডাইভারজেন্স আমাদেরকে প্রপার একটা লাইক প্রপার একটা আমাদেরকে ইন্ডিকেশন বা প্রপার একটা এক্সপ্লেনেশন দিতে পারছে না, সেই সময় আমরা ম্যাজিক্যাল নাম্বার থিওরি গুলো আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো এই ব্যাপারে আমরা আরেকটু ইন্ডিয়াতে যাই। সো ফোর্থ কোয়ার্টার নাম্বার থিওরির মধ্যে প্রথমে আমরা ওয়েভ স্ট্রাকচারে যাই, যেটা হচ্ছে 3579। সো নরমালি এটা একটা ওয়েজ স্ট্রাকচারের মতন হয় যদি গ্রেটার ভলাটিলিটি থাকে, বা অনেক সময় এটা রেঞ্জের মতো হয়, বা অনেক সময় ট্রেন্ড স্ট্রাকচারেও হয়। আমি ওয়েজ স্ট্রাকচার এই জন্যই বললাম যে মার্কেটে কিছুটা কন্ট্রাক্টেড হয়, লাইক কি বলবো, ইটস আ কাইন্ড অফ রেঞ্জ যেটা আস্তে আস্তে বড় হতে থাকে, মানে মার্কেট আস্তে আস্তে আরো বেশি ভলাটাইল হতে থাকে। যখন মার্কেট অতিরিক্ত পরিমাণে ভলাটাইল হয় তখনই এই ওয়েভ স্ট্রাকচারের যে নাম্বার থিওরিটা এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করবো। আর সবার থেকে একটা মজার জিনিস, এই জিনিসটা আমি আপনাদেরকে অবশ্যই কারেন্ট মার্কেট সিচুয়েশন এবং মেটাট্রেডার 4 এর মধ্যে আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাবো যে আসলে এই জিনিসগুলো আমি কিভাবে অ্যাপ্লাই করছি। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে, যেটা খুবই মজার জিনিস, সেটা হচ্ছে 9 ইজ দ্য ম্যাক্স নাম্বার অফ ওয়েভ ফর আ ট্রেন্ড। আপনি যদি কোনো একটা ট্রেন্ড ফলো করেন, নাম্বার 9th ওয়েভ হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার একটা ট্রেন্ডের জন্য, যে 9 এর পর এটা অবশ্যই এবং অবশ্যই কাউন্টার করবে, এবং ইট ইজ ভেরি ম্যাজিক্যাল। আমি ম্যাজিক্যাল নাম্বার বলার পিছনে এই কারণ হচ্ছে এটাই যে মার্কেট আফটার দ্য 9th ওয়েভ দেয়ার শুড বি আ স্ট্রং কাউন্টার অফ দ্য ট্রেন্ড। যদি একটা বুলিশ ট্রেন্ড হয়ে থাকে, 9th ওয়েভের পর অবশ্যই একটা স্ট্রং কাউন্টার হবেই, ঠিক আছে? দেন থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে আ সিঙ্গেল ডিরেকশনাল মুভ উইল বি কাউন্টার অ্যাজ ওয়ান ওয়েভ উইথ দ্য ট্রেন্ড, ইট শুড বি ইম্পালসিভ এন্ড নন ভলাটাইল। এতে দেখেন এখানের মধ্যে কিন্তু কনটেক্সট জিনিসটা চলে আসছে আবার। সো একটা ওয়েভ কখন আমরা বলবো যে এটা অ্যাকচুয়ালি আমাদের একটা ডিরেকশনাল ওয়েভ, বা এটা শুধু একটা ওয়েভ, সেটা হচ্ছে সেই ওয়েভ অবশ্যই ইম্পালসিভ হতে হবে এবং সেই ওয়েভ অবশ্যই নন ভলাটাইল হতে হবে, তখন আমরা এটাকে ওয়ান ওয়েভ বলবো। এই ব্যাপারে আমি কিছুটা ইলাস্ট্রেশন দেখাবো একটু পরে, তখন আপনি জিনিসটা বুঝতে পারবেন। দেন নেক্সট পয়েন্ট, মার্কেট ইজ অলওয়েজ এক্সপেক্টেড টু কারেক্ট আফটার এন ইম্পালসিভ ওয়েভ, যেটা আমরা সবসময় কনটেক্সট থিওরিতে এটা আমরা জানি, ঠিক আছে, যে ইম্পালসিভের পর অবশ্যই কারেকশন হবে এবং ওই কারেকশনটা নরমালি ভলাটাইল হয়, যে ইম্পালসিভ নন ভলাটাইল, কারেক্টিভ ভলাটাইল, ওই কনটেক্সটের থিওরিটা এখানে চলে আসছে ওয়েভ স্ট্রাকচারে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে আমি যে বললাম যে 9 ইজ দ্য ম্যাক্স নাম্বার অফ ওয়েভ ফর আ ট্রেন্ড, সেক্ষেত্রে অনেক সময় হয় কি 7th এবং 9 আমরা এখানে দেখলাম যে 3579 3579 7 এবং 9th ওয়েভের সময় ম্যাক্সিমাম কাউন্টারটা হয়, মানে স্ট্রং কাউন্টার যেটা আমরা বলি। নরমালি দেখবেন যে আপনি তিনটা ওয়েভের পর মোটামুটি একটা রিট্রেসমেন্ট দেখছেন বা কাউন্টার দেখছেন, ফিফথ ওয়েভের পর আপনি রিট্রেসমেন্ট বা কাউন্টার দেখছেন, বা 7th এবং 9th ওয়েভের পর যে কাউন্টারটা দেখবেন সেটা অনেক বেশি ইম্পালসিভ হবে, ইম্পালসিভ কাউন্টার মোমেন্টাম হবে, যার কারণে অনেক সময় দেখা যায় যে পুরো ট্রেন্ডটাই উল্টে যাবে, ঠিক আছে? আর আপনি নরমালি আপনি যদি ওয়েভ থিওরি কাজে লাগাতে চান, সেক্ষেত্রে আপনি উইকলি মান্থলিতে আপনি ওয়েভ থিওরিটাকে কাজে লাগাতে পারেন, তাতে আপনি বুঝতে পারবেন যে লং টার্ম যে ট্রেন্ড আমাদের অলরেডি চলে আসছিল সেই ট্রেন্ডটাকে অলরেডি কাউন্টার করার একটা সম্ভাবনা আছে কিনা। আর আপনি যদি ইন্ট্রাডেতে ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি 4 আওয়ার অথবা ডেইলিতে ইউজ করতে পারেন ওয়েভ স্ট্রাকচারটা, নট ইন H1, ঠিক আছে? H1 এ ওয়েভ স্ট্রাকচার ইউজ করবেন না, ওকে? সো ইট ইজ আ কি বলবো, ইটস লাইক নোটিফিকেশন যে আসলে H1 এ ওয়েব স্ট্রাকচার নিয়ে কাজ করবেন না, ঠিক আছে? একটু লং টার্ম স্ট্রাকচার হলে বেটার, ডেইলি হলে তো আরো বেটার। আর 4 আওয়ারে আপনারা এই জিনিসটা অ্যাপ্লাই করে দিতে পারেন।
সো ফোর্থ কোয়ার্টার নাম্বার থিওরিতে এখন ক্যান্ডেল স্ট্রাকচারে যাচ্ছি, কারণ এই ম্যাজিক্যাল নাম্বার অফ ওয়েভসটা আমরা অলরেডি 3, 5, 7, 9 এই জিনিসটা আমরা এখন কমপ্লিট করলাম। সো এখন ম্যাজিক্যাল নাম্বার অফ ক্যান্ডেলসে 9, 17, 26, 33, 76, 129, 172, 200 এগুলো সবগুলো ক্যান্ডেল ভ্যারিয়েন্টের উপরে। সো ক্যান্ডেল স্ট্রাকচারে আমরা যদি একটু ইনডেপথ বোঝার জন্য যাই, তখন আমরা যে জিনিসটা বুঝতে পারবো সেটা হচ্ছে আমরা যেখানে লিখলাম যে 9, 17, 26, 33, 76, 129, 172, 200 এগুলো হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেল আমরা গুনবো। তো এই সময় এমনও হতে পারে যে 9 এর জায়গায় আমরা 10 অথবা 8 মানে প্লাস -1 অথবা +1, এই আমাদের যে ম্যাজিক্যাল নাম্বার এটার -1 অথবা +1 ক্যান্ডেলের সময় অনেক সময় কাউন্টারটা হতে পারে। ইটস নট লাইক যে এক্স্যাক্টলি 9 নাম্বার থেকে এটা চেঞ্জ হবে। ওয়েভের থেকে ক্যান্ডেলের এটাই ডিফারেন্স, কারণ ক্যান্ডেলে অনেক সময় দেখা যায় কারেকশন গুলো ক্যান্ডেলের মধ্যে এখানে স্ট্রাকচারের মধ্যে গণার মধ্যে চলে আসে, বাট ওয়েভের মধ্যে কিন্তু গণার মধ্যে এই জিনিসটা আসবে না। এবং কেন আসবে না এবং কোনটাকে আমরা কারেক্টিভ বলবো এবং কোনটাকে আমরা প্রপার ইম্পালসিভ বলবো, এই ব্যাপারে কিন্তু আমি একটা স্লাইড এই লেসনের মধ্যে রেখেছি, যেটা আপনাদেরকে অবশ্যই কনটেক্সটটাকে আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ড করার জন্য হেল্প করবে। ঠিক আছে? সো আমরা যেখানে দিলাম 9, 17, 26, 33, আবার 76, 129, 172, 200 এইগুলোতে কিন্তু +1 এবং -1 হতে পারে। লাইক এখানে 17 এর জায়গায় 16 হতে পারে বা 18 হতে পারে। সো 26 এর জায়গায় 25 হতে পারে বা 27 হতে পারে। 33 এর জায়গায় 32 হতে পারে বা 34 হতে পারে। ঠিক আছে? -1 +1 এই থিওরিতে থাকতে পারে। ঠিক আছে? আর মূলত যে -1 +1 এর যে ব্যাপারটা সেটা আপনারা অবশ্যই এখন হয়তো বুঝতে পেরেছেন যে এক্সাক্ট কোন ক্যান্ডেল নাম্বারে আমরা মানে লাইক ধরে থাকবো না যে না 9 হয়েছে মানে এর পরের ক্যান্ডেলটাই অবশ্য আমার কাউন্টার হতে হবে না। এটা 10th নাম্বার থেকেও কাউন্টার শুরু না হয়ে 10 নাম্বার পর্যন্ত যেতে পারে, এরপরে কাউন্টারটা শুরু হতে পারে, অথবা 8 নাম্বার থেকেই আস্তে আস্তে কাউন্টারটা শুরু হয়ে যেতে পারে। ঠিক আছে? তো আমাদেরকে তখন একটু অবজার্ভ করতে হবে যে আসলে মার্কেটের কি অবস্থা। ঠিক আছে? যেটা আমি বললাম যে ফোর্থ কোয়ার্টারে আমাদেরকে একটু অবজারভেশন টাইমটা একটু বাড়ায় দিতে হবে এবং আমাদেরকে একটু অ্যাক্টিভ থাকতে হবে, কারণ মার্কেটও ভোলাটাইল, মার্কেটও ফ্লেক্সিবল এবং আমাদেরকে একটু ফ্লেক্সিবল থাকতে হবে ইন দ্য ফোর্থ কোয়ার্টার। ঠিক আছে? সো কিছু মজার থিওরি আমি এখানে বলে দিই, সেটা হচ্ছে আফটার 76 বার্স, যেটা আমি এখানে একটু রেড কালার করে দিয়েছি, একটা 76 বার কমপ্লিট হওয়ার পর এটাকে আমরা নরমালি বলি সাইকেল, একটা সাইকেল কমপ্লিট হয়েছে। যে একটা ট্রেন্ডের দিকে যখন 76 ক্যান্ডেল অলরেডি হয়, ঠিক আছে, ইনক্লুডিং দ্য রিট্রেসমেন্ট, ইনক্লুডিং দ্য কারেকশন, কারেকশনকে আমরা এখানে 76 এর মধ্যে ধরে নিচ্ছি, কারণ একটা ট্রেন্ড যখনই যায় তখনই ইম্পালসিভ, কারেক্টিভ, ইম্পালসিভ এইভাবে কিন্তু ট্রেন্ড চলে। ঠিক আছে? সো ওই সময় আমরা 76 বার্স যখন কমপ্লিট হবে, এরপর একটা স্ট্রং এবং মেজর চেঞ্জ আসবে টোটাল মার্কেট স্ট্রাকচারে। ঠিক আছে? যার প্রবাবিলিটি হবে অনেক বেশি যে এটা আসলে কাউন্টার করবে। ঠিক আছে? 76 ক্যান্ডেলের পর, এরপর আবার দেখা যায় 26 ক্যান্ডেলের পর মার্কেটে বেসিক্যালি একটা মিডিয়াম টাইপের একটা চেঞ্জ আসবে। ঠিক আছে? যেটা শর্ট টার্ম কাউন্টার বলতে পারেন আপনারা বা মিডিয়াম টার্ম কাউন্টার বলতে পারেন। এই জিনিসটা 26 বারের পরে দেখা যায়। আর 9টা বার বা 9টা ক্যান্ডেলের পর ইউজুয়ালি রিট্রেসমেন্ট হয়। ঠিক আছে? এবং খুব কম সময় বা অ্যারাউন্ড 40-60% বা 40% এর টাইম দেখা যাচ্ছে এটা কিন্তু কাউন্টার করারও একটা সম্ভাবনা থাকে, আর 60% টাইম এটা রিট্রেসমেন্ট হয়ে আবার ট্রেন্ডের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে? জানি এই জিনিসগুলো একটু মাথার উপর দিয়ে যাওয়ার মতন জিনিস, বাট আপনাকে যখন আমি ডিরেক্টলি মার্কেটের মধ্যে এই জিনিসগুলো অ্যাপ্লাই করে দেখাবো তখন আপনি জিনিসটা বুঝতে পারবেন। ঠিক আছে? সো এখন আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি যে আমরা অনেক সময় বুঝতে পারি না যে আসলে যে প্রপার কারেকশন হচ্ছে নাকি এটা আসলে একটা ইম্পালসিভ ট্রেন্ড বা ইম্পালসিভ ওয়েভের মধ্যে থেকে গেছে। এই জিনিসটা কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না। তো এই জিনিসটা বোঝার জন্য ছোট একটা ট্রিকটা অ্যাকচুয়ালি বলতে গেলে ইটস আ কাইন্ড অফ আ চিট কোড। ঠিক আছে? মার্কেটে কারেকশন বোঝার জন্য। তো আমরা অনেক সময় দেখি যে মার্কেটে এই ধরনের একটা বুলিশ ট্রেন্ড, এই যে বুলিশ ট্রেন্ডটা হওয়ার পর কিছুটা
করার পর আবার মার্কেট ট্রেন্ডের দিকে মানে আবার বুলিশ কন্টিনিউশন হয়ে গেছে, ঠিক আছে। সো যখন এরকম কিছু একটা হয় মার্কেটে, তখন কি আমরা এই যে রেড কালার যে ক্যান্ডেল যেগুলো অলরেডি মার্কেটের সাথে কিছুটা কাউন্টার হয়েছে, এটাকে কি আমরা কারেকশন বা রিট্রেসমেন্ট, প্রপার রিট্রেসমেন্ট বলতে পারবো কিনা, ঠিক আছে। আসলে নরমালি যদি এবার দেখতে এটা একটা রিট্রেসমেন্টের মতো মনে হচ্ছে, বাট এটাকে আমরা একটা প্রপার রিট্রেসমেন্ট হিসাবে ধরতে পারবো না। কেন? এটার একটা খুবই সিম্পল হিসাব, সেটা হচ্ছে আপনারা জাস্ট নিচের ইমেজটা দেখেন। এখানে কিন্তু একই রকম ভাবে একটা বুলিশ একটা ট্রেন্ড, এই ট্রেন্ডটা যাওয়ার পর রিট্রেসমেন্টটা আর একটু গভীর হয়, ঠিক আছে। কাউন্টার মোমেন্টামটা একটু গভীর হয় এবং এই গভীর কাউন্টার মোমেন্টামটা প্রিভিয়াস ট্রেন্ড মুভের লাস্ট দুইটা ক্যান্ডেলের হাই এবং লো, ঠিক আছে। সো লাস্ট দুইটা ক্যান্ডেলের লো এর নিচে পর্যন্ত আসতে হবে বা লো থেকে রিজেক্ট করতে হবে, তাহলে এটাকে আমরা প্রপার একটা কারেকশন বলতে পারবো। জিনিসটা হচ্ছে এমন যে প্রথমে আপনি একটা ট্রেন্ড দেখলেন, ওকে, খুব স্ট্রং ভাবে এটা আউট উপরে চলে যাচ্ছে এবং কিছুটা রিফ্রেশ দেখলাম বা কিছুটা হালকা কারেকশন দেখলাম, ঠিক আছে। কিন্তু এটাকে আমি সেকেন্ড ওয়েভ হিসাবে আমি এটাকে ধরতে পারবো না। এই জন্যই, কারণ এটা প্রিভিয়াস যে ট্রেন্ড মোমেন্টাম ছিল বা ট্রেন্ড মুভ ছিল, সে ট্রেন্ড মুভের প্রিভিয়াস দুটো ক্যান্ডেলের লোকে অতিক্রম করে না বা এই লো এর কাছাকাছি এসে রিজেক্ট করে না। এই জন্যই আমরা এই যে কাউন্টার মোমেন্টাম এটাকে আমরা সেকেন্ড ওয়েভ হিসাবে ধরতে পারছি না। আমরা এটাকে সেকেন্ড ওয়েভ বা প্রপার কারেকশন হিসেবে তখনই ধরতে পারবো যখন প্রিভিয়াস ট্রেন্ডের দুটো ক্যান্ডেল কে যখন এটা ভেদ করে নিচে চলে যাবে কিছুটা সময়ের জন্য, এরপরে বাউন্স করবে বা প্রিভিয়াস ক্যান্ডেলের লো থেকে রিজেক্ট করবে, দেন আবার কন্টিনিউ করবে, দেন আমরা বলতে পারবো যে এটা একটা ওয়েভ বা এটা একটা কি বলবো, এটা একটা হচ্ছে the proper correction। যে আমরা এখানে যদি একটু বইয়ের ভাষায় বলি, এখানে হচ্ছে after an impulsive wave we should watch for the counter candles to breach below recent higher high, এটা হচ্ছে সেলিং এর জন্য, or higher low candle, and must breach below the higher low to consider itself as a correction, or else the impulsive momentum will be called as a single wave। সো এই প্রপার কারেকশন জিনিসটা বোঝার জন্য অ্যাকচুয়ালি আমি কেন এত দেরিতে আপনাদেরকে প্রপার কারেকশনটা বোঝাচ্ছি, কারণ এখন যখন আমরা এখানে ওয়েভ স্ট্রাকচারের অ্যানালাইসিসে বা ওয়েভ স্ট্রাকচার কাউন্টিং এ যখন আমরা চলে আসছি, তখনই আমি এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর কারণ হচ্ছে যেন আপনারা এই যে প্রপার কারেকশন যেগুলো হয়নি সেগুলোকে যেন আপনারা ওয়েভ হিসাবে কাউন্ট না করেন। আমি যেটা বললাম এখানে যে 7 থেকে 9 ওয়েভের পর কাউন্টার আশা করা যায়, 3 থেকে 5 ওয়েভের পর কিছুটা রিট্রেসমেন্ট আশা করা যায়। যদি আপনি প্রপারলি ওয়েভটাকে কাউন্ট করতে না পারেন, তখন কিন্তু দেখা যাচ্ছে আপনি এটাকে একটা ওয়েভ হিসাবে ধরে নেবেন, লাইক 1 2 3। আসলে এটা 1 2 3 না, এটা টোটালি একটা 1। আর এখানে দেখা যাচ্ছে 1, এটাকে 2 ধরা যাবে কারণ এটা প্রিভিয়াস যে দুটো ক্যান্ডেল ছিল ট্রেন্ডের দিকে, ওই দুটো ক্যান্ডেলের লো এর অলরেডি প্রথম ক্যান্ডেলটা না, সেকেন্ড ক্যান্ডেলের লো এর থেকে রিজেক্ট করেছে অথবা লো থেকে এখানে স্ট্রাগল করে আবার কন্টিনিউ করেছে। সো এটাকে আমরা সেকেন্ড ওয়েভ হিসেবে ধরতে পারি, দেন থার্ড ওয়েভ, ঠিক আছে। এটা কিন্তু আপনার কনটেক্সট অ্যানালাইসিস যখন আপনি করবেন, ইম্পালসিভ কারেক্টিভ যখন আপনি অ্যানালাইসিস করবেন বা ইম্পালসিভ কারেক্টিভ যখন আপনি মার্কেটে কাউন্ট করার চেষ্টা করবেন, তখনও কিন্তু এই জিনিসটা আপনাকে হেল্প করবে যে আপনি তখন একটু দেখবেন যে প্রিভিয়াস ট্রেন্ডের মুভ থেকে আমার এটা ব্রিজ করছে, এই জিনিসটা আমার ব্রিচিং হয়েছে কিনা, ঠিক আছে। সো এখন আমরা যাব মেটাট্রেডার 4 এ, রাইট। আপনার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। সো লাস্ট উইক ছিল অনেকটা, লাস্ট অ্যাকচুয়ালি অনেকদিন ধরে অ্যাকচুয়ালি মার্কেট অনেক বেশি ভোলাটাইল ছিল এবং কিছুটা ইম্পালসিভ ছিল, কিছুটা ভোলাটাইল ছিল। লাইক দেখেন এই যে আগস্টের 10-15 তারিখের পর থেকে কিন্তু মার্কেটটা এই ফোর্থ কোয়ার্টারে যাওয়ার পর থেকে কিন্তু মার্কেটটা কোনো স্ট্রং মোমেন্টামে নেই, ঠিক আছে। যেমন জিবিবিএসডি দেখি আমরা, এই যে আগস্টের 15 তারিখের পর থেকে কিন্তু কোনো একটা স্ট্রং মোমেন্টাম নেই, যতটুকু যাচ্ছে ততটুকু আবার চলে আসছে, এমন অবস্থা। যেন আমরা ইউএসডি জেপিওয়াই যাই, ইউএসডি জেপিওয়াই জুলাই আগস্ট, এই আগস্টের মধ্যে পর থেকে কিন্তু যদিও ইউএসডি জেপিওয়াই কিছুটা ট্রেন্ড মোমেন্টাম আমরা এখানে দেখতে পেরেছি, বাট ইট ওয়াজ কোয়াইট আনএক্সপেক্টেড। এন্ড এই সময় কিন্তু মোটামুটি একটা
ভালো কারেকশনের পর থেকে কিন্তু এই জিনিসটা তৈরি হয়েছে। দেন আমরা যদি D1 এ যাই, ইউরো জেপি আবার আগস্টের পর থেকে মোটামুটি আবার যতটুকু উঠেছে ততটুকু আবার নেমে যাচ্ছে। মানে এই টোটাল ফোর্থ কোয়ার্টার লাইক ডিসেম্বর 15 পর্যন্ত কিন্তু এরকম একটা ভলাটিলিটি অলরেডি থাকবে। এখন জাস্ট অক্টোবর, সো উই আর ইন দ্য মিডল অফ দ্য কোয়ার্টার। সো এমনও হতে পারে যে ইউএসডি জেপি আবার ভিতরে চলে আসার একটা সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, যারা গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা জানেন অলরেডি, যে 20 পর্যন্ত একটা গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে মার্কেট আবার এতটুকুতে চলে আসার সম্ভাবনা অনেক বেশি, আর এর নিচেও চলে আসতে পারে। ঠিক আছে, সো এখন আমরা যে জিনিসগুলা একটু আগে আমরা স্লাইডের মধ্যে দেখলাম সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি এখন ফোর্থ কোয়ার্টার নাম্বার থিওরির ব্যাপারে। সো প্রথমে আমরা ওয়েভ জিনিসটা দেখি। 3579, ওকে। আমরা জাস্ট বেশি পাওয়ার জন্য আমরা একটু জুম আউট করি যেন আমরা একটু জিনিসটা বুঝতে পারি ভালো মতো। এখন আপনাদেরকে যে আচ্ছা ওয়েভ জিনিসটা বোঝার আগে আমরা আগে এই ব্যাপারটা নিয়ে একটু বেটার একটা আন্ডারস্ট্যান্ডিং রাখি। সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রপার কারেকশন, যে কারেকশন কোনগুলো প্রপার হয়েছে এবং কারেকশন কোনগুলো প্রপার হয়নি এই জিনিসের ব্যাপারে। ঠিক আছে, সো এখন দেখেন ফর এক্সাম্পল এই মুভটা, ঠিক আছে, এখান থেকে যে আমরা একটা মুভ দেখলাম, এই মুভের পরে এটা একটা বুলিশ মুভের পরে আমরা দেখলাম যে প্রিভিয়াস যে দুটো ক্যান্ডেল ট্রেন্ডের দিকে দুটো ক্যান্ডেল কোনটা, এই হচ্ছে 1 নম্বর, এই হচ্ছে 2 নম্বর। যতই ছোট হোক না কেন এটাকে 2 নম্বর হিসেবে আমাদের ধরতে হবে। ঠিক আছে, 1 2 এটাকে কি এই সেকেন্ড যে লোয়ার ক্যান্ডেল, যেটা লোয়ার হায়ার লো, সেটাকে কি ব্রিজ করেছে কিনা প্রাইস? হ্যাঁ, ব্রিজ করে আরো অনেকটুকু নিচে গিয়েছে। তাহলে এটাকে কি আমরা একটা কারেকশন হিসেবে ধরে নিতে পারি? ইয়েস, এটাকে আমরা ধরে নিতে পারি। দেন আমরা যদি আবার একটু পিছনে যাই তখন আমরা একটু দেখি এই জায়গায় যে একটা বুলিশ মুভ হলো, এটার ফার্স্ট ক্যান্ডেল এটা, সেকেন্ড ক্যান্ডেল এটা, প্রাইস কি এর এই সেকেন্ড ক্যান্ডেলের নিচে পর্যন্ত এসেছে? না, আসেনি। তাহলে এটাকে কি আমরা প্রপার কারেকশন হিসেবে ধরে নিতে পারবো? ধরে নিতে পারবো না। সিম্পল। এরপরে আমরা আবার এখানে একটু যাই, এই যে ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল, ঠিক আছে, তো প্রাইস কাউন্টার করতে করতে সেকেন্ড ক্যান্ডেলের লো পর্যন্ত কি প্রাইস কিছুটা আসতে পেরেছে? আসতে পেরেছে। দেখেন এখান থেকে কিন্তু রিজেক্ট হয়েছে। আমরা যদি আর একটু একটু কোন একটা স্ট্রাকচারের নাম দিয়ে এটাকে আমরা একটা ডবল বটম বলতে পারি, রাইট? এই লো এর কাছাকাছি এসে আরেকটা বটম তৈরি করেছে, দেন আবার পুশ করেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? 1 2 3। সো 1 কতটুকু পর্যন্ত হলো? এই ক্যান্ডেলটা পর্যন্ত, লাইক ট্রেন্ডের দিকে যে মোমেন্টামটা হয়েছে এই ক্যান্ডেলটা পর্যন্ত। 2 হলো এই যে আমাদের সেকেন্ড হাই পর্যন্ত, মানে যেখান পর্যন্ত অলরেডি আমাদের আসলো। এবং 3 আমরা ওইখান থেকে কাউন্ট করা শুরু করব যেখান থেকে অলরেডি আমাদের কন্টিনিউয়েশন ক্যান্ডেল তৈরি হয়েছে। কন্টিনিউয়েশন ক্যান্ডেল তৈরি হয়েছে মানে কি? এটা একটা বুলিশ ট্রেন্ড কারেকশন হলো এবং একটা বুলিশ ক্যান্ডেল আসার সাথে সাথে বুঝে নিতে হবে যে এটা আমাদের থার্ড যে স্ট্রাকচারটা, যে ইম্পালসিভ ওয়েভটা, সেটা শুরু হয়ে গেছে। তো এখান থেকে ইম্পালসিভ, কারেক্টিভ এবং ইম্পালসিভ, আমরা জিনিসটা এখন ভালো মতো করতে পারছি। ইম্পালসিভ, কারেক্টিভ, হ্যালো, ওকে। সো এই কাউন্টার মোমেন্টামটাকে আমরা এখন একটু আমাদের ওয়েভ থিওরিতে ফেলার চেষ্টা করি। ঠিক আছে, যে এখানে আমাদের একটা ওয়েভ তৈরি হলো, তৈরি হওয়ার পর এটা কাউন্টার করার চেষ্টা করেছে, এটাকে কারেকশন হিসেবে আমরা ধরতে পারবো না, কারণ প্রিভিয়াস যেটা ক্যান্ডেল, এই 1 নম্বর 2 নম্বর ক্যান্ডেলের হাই এর উপরে পর্যন্ত এটা যেতে পারেনি। সো এটাও একটা সিঙ্গেল ওয়েভ মুভ। এটাকে কি আমরা কারেকশন হিসেবে ধরতে পারবো না, কারণ এটা ওই নাম্বার 1 নাম্বার 2 এর উপরে পর্যন্ত যেতে সক্ষম হয়নি। এটাও কারেকশন হিসেবে ধরতে পারছি না। তো এটা একটা টোটাল একটা ওয়েভ। দেন সেকেন্ড আমরা যে জিনিসটা দেখলাম
যে এখানে এক এক নম্বর ক্যান্ডেল, এই 2 নম্বর ক্যান্ডেল, এটা কি যেতে পেরেছে? হ্যাঁ, এটা যেতে পেরেছে। সো এখান থেকে আমরা যদি একটা ধরি, এই 1 ওয়েভ, 2 ওয়েভ এবং 3 ওয়েভ, ঠিক আছে? সো এই 3 নম্বরের পরে কিন্তু একটা মোটামুটি কাউন্টার শুরু হয়ে গেছে। এখন এই কাউন্টারটা কি আসলে একটা কাউন্টার নাকি এটা কারেকশন? এটা কিন্তু আমরা এখনই বুঝে নিতে পারবো কিভাবে। 1 2 3, দেখেন ফার্স্ট ক্যান্ডেল ট্রেন্ডের, সেকেন্ড ক্যান্ডেল ট্রেন্ডের, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল হাই পর্যন্ত গিয়ে রিজেক্ট করেছে, ইয়েস রিজেক্ট করেছে এখানে। সো এটাকে আমরা এখন আবার 4 নম্বর ওয়েভ ধরে আবার 5 নম্বর ওয়েভটা নিচে আসবে। তার মানে 3 নম্বরে যদি আমাদের কাজ না হয়, সরি, সো এখানে যে থিওরিটা আছে আমাদের এখানে, 3 নম্বরে যদি কাজ না হয় 5 নম্বরে কাজ হচ্ছে, 5 নম্বরে যদি কাজ না হয় 7 নম্বরে কাজ হওয়ার সম্ভাবনা বেশি, 7 নম্বরে যদি কাজ না হয় ম্যাক্সিমাম 9 নম্বরে অবশ্যই সেটা কাজ হওয়ার সম্ভাবনা অ্যারাউন্ড 99%, যেটা আমাদের অরিজিনাল থিওরি অনুযায়ী, ঠিক আছে? তো দেখেন এই যে নাম্বারগুলা, এই যে ওয়েভগুলা, এই যে স্ট্রাকচারগুলো নিয়ে আমরা কাজ করছি, কতটুকু ইম্পর্টেন্ট আমাদের টোটাল কন্টেক্সচুয়াল যে ব্যাপার স্যাপারগুলো আছে এগুলোর জন্য কাজ করতে। এটা শুধু ফোর্থ কোয়ার্টারের জন্য না, এটা আপনি যে কোনো সময় ইউজ করতে পারেন মার্কেটের সাথে। এবং এটা কন্টেক্সট যারা আপনারা অ্যানালাইসিস করেন, যারা কন্টেক্সট অ্যানালাইসিসটা ভালো মতো বুঝেন, তারা এই জিনিসটা আরো ভালো মতো ধরে নিতে পারবেন, ঠিক আছে? দেন আচ্ছা, ওয়েভ অ্যানালাইসিসটা আই থিংক সবাই বুঝতে পেরেছেন। যদিও বা এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন্স থাকে, আপনি অবশ্যই আমার সাথে পরে কথাবার্তা বলে জিনিসটা আবার ক্লিয়ার করে নিতে পারবেন। ক্যান্ডেলের জন্য যেটা হচ্ছে 9 17 26 33 76 129 172 200, তো আমি সবগুলো অ্যাকচুয়ালি কভার করব না, অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার, এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করলে জিনিসটা বুঝতে পারবেন। বাট যেগুলো খুব ইম্পর্টেন্ট লাইক 9 26 76, এই তিনটা নাম্বার আমি আপনাদের সাথে এখন ডিসকাস করে দিচ্ছি। সো এই সময় আমাদের থিওরির মধ্যে, এই সময় আমাদের থিওরির মধ্যে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 9 26 76, এই ক্যান্ডেল গুলা আমরা কাউন্ট কোথা থেকে শুরু করব এবং কেমনে শুরু করব। যখনই একটা ট্রেন্ডি মুভ শুরু হয় তখনই আমাদেরকে এই টোটাল ক্যান্ডেল কাউন্টিংটা শুরু করতে হবে ডিসপাইট এনি কারেকশন। যেখানে আমরা ওয়েভ অ্যানালাইসিসে আমরা প্রপার কারেকশনের জন্য আমরা একটা লাইক একটা টেকনিক অবলম্বন করেছি এখানে, সেই জিনিসটা কিন্তু ক্যান্ডেল কাউন্টিং এর সময় কিন্তু ওই জিনিসটা আমাদের কাউন্ট হবে না, ঠিক আছে? সো আমরা জাস্ট একটু কাউন্ট করা শুরু করে আসলে কোন সময় কাউন্টার হচ্ছে মার্কেটে এবং কোন সময় মার্কেটে কাউন্টার হচ্ছে না এই জিনিসটা দেখার জন্য। ওকে, সো প্রথমে শুরু করে ছোট নাম্বার দিয়ে, ছোট নাম্বারটা হচ্ছে 9। ওকে, সো 9 দিয়ে শুরু করি। কোথা থেকে শুরু করব আমরা? এখান থেকে শুরু করি। এটা একটা স্ট্রং একটা মুভ, দেখি আমাদের এখানে 9 কাজ করছে নাকি 26 কাজ করছে। তো স্ট্রং মুভ যেখান থেকে শুরু হয়েছে, নাম্বার 1 2 3 4 5 6 7 8 9, এই দেখেন -1 +1 এর যদি হিসাব করি, 8 থেকে কিন্তু আপনার মার্কেটে কিছুটা কাউন্টার হওয়ার সম্ভাবনা শুরু হয়ে গেছে। দেখেন এটার সাথে কিন্তু আপনার ওয়েভটাকে মিলানোর চেষ্টা করবেন না, কারণ এটা ইটস আ ডিফারেন্ট সর্ট অফ থিং। ওয়েভটা যখন আমরা চিন্তা করেছি তখন আমরা এখানে প্রপার কারেকশন নিয়ে চিন্তা করেছি, বাট আমরা যখন এখানে কাউন্টার চিন্তা করব তখন জাস্ট এখানে আমাদের চোখের সামনে শুধু ক্যান্ডেল থাকতে হবে, দ্যাটস ইট। 1 2 3 4 5 6 7 8, -1 হলে 8 এর থেকেই বা 8 এর পর থেকে আমাদের কাউন্টারের একটা সম্ভাবনা শুরু হয়ে গেছে, আমরা কাউন্টার ক্যান্ডেল দেখা শুরু করলাম। আচ্ছা, এখন 26 এ এটা কেমন যাচ্ছে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26, +1 -1 25 27, দেখেন এখানের মধ্যে কিন্তু কোনোটা আমাদের কাউন্টার দেখতে পারি নাই, ঠিক আছে? সো 26 যদি এখানে না হয়, সরি, 26 যদি এখানে না হয় তাহলে আমাদের নেক্সট স্টপ কোথায়? 33। ওকে, তো আমরা আবার কাউন্ট করি। 1 2 3 4 5 6 7 8 9 10
11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32 এই দেখেন 32, 33 এই কাছাকাছি কিন্তু একটা কাউন্টার মোমেন্টাম আমরা অলরেডি দেখে যাচ্ছি 32 বলতে বলতে কিন্তু এর আগেই -1 +1 এর হিসাবে আমাদের কিন্তু একটা কাউন্টারের অবস্থান এখানে অলরেডি দেখা যাচ্ছে মার্কেট কিন্তু আসলে কাউন্টার করছে এরকম একটা অবস্থা আমরা আরেকটু পিছন থেকে দেখি তাহলে আমরা আরো কিছু ভালো एग्जांपल দেখতে পারবো এখানে ধরেন আমরা এই জিনিসটা থেকে একটু দেখি ওকে ট্রেন্ড শুরু হয়েছে এই মুভ থেকে এই ক্যান্ডেল থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 26 এই ক্যান্ডেলটা যেখান থেকে অলরেডি আমাদের 1.16 এখান থেকে কিন্তু একটা ভালো কাউন্টার আমরা দেখতে পেলাম মিডিয়াম টার্ম ঠিক আছে আচ্ছা 26 গেল 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 সরি আমি একটু বেশি চলে গেছি 27 28 29 30 31 32 দেখেন আপনি যদি 32 33 পর্যন্ত আপনি যদি একটু ওয়েট করতেন এই 33 থেকে কিন্তু আবার কাউন্টার মোমেন্টামটা শুরু হয়ে গেছে আমরা জাস্ট এখানে ওয়েভটা কিন্তু আমরা এখন হিসাব করছি না আমরা এখানে জাস্ট ক্যান্ডেল হিসাব করছি যে এতটা ক্যান্ডেলের পর কাউন্টার দেখা যাবে এতটা ক্যান্ডেলের পর কাউন্টার দেখা যাবে এখন আপনাদেরকে মজার জিনিসটা দেখায় 76 এর যেটা জাদু এটা দেখায় 1 2 3 4 5 আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারে আপনাদের মনে হয়তো বা কোশ্চেন আসতে পারে যে আমি এইভাবে টেনে কেন নিচ্ছি না আমি এই জন্যই টেনে নিচ্ছি না যেন আপনারা জিনিসটা প্রথম অবস্থায় আপনারা যেন জিনিসটা বুঝতে পারেন ইজিলি ঠিক আছে তাহলে আপনাদের জিনিসটা বুঝতে আরো সুবিধা হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 76 77 এই যে দেখেন এখান থেকে কিন্তু অলরেডি দেখা যাচ্ছে যেখান থেকে অলরেডি আমরা একটা স্ট্রং মোমেন্টাম দেখছিলাম সেখান থেকে কিন্তু অলরেডি ট্রেন্ডের একটা কাউন্টার আমরা অলরেডি এখানে দেখা শুরু করে দিয়েছি এবং এই ট্রেন্ডের কাউন্টারের উপরে বেস করে কিন্তু আমরা যদি এর পরের কাউন্টার মুভটা দেখি অলরেডি কিন্তু আমরা কিছুটা কাউন্টার মোমেন্টাম এখান থেকে দেখতে পাচ্ছি ঠিক আছে এখন মজার বিষয় যে জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে নাম্বার থিওরিতে আর কি কি নাম্বার আছে আমি আপনাদেরকে বলি 9 17 26 33 42 65 76 129 172 200 257 তাহলে কতগুলো নাম্বার বললাম সো এই নাম্বার থিওরিটা ইটস নট মাই ইনভেনশন ঠিক আছে এটার ইনভেন্টর হচ্ছে সেই ইনভেন্টর যে ইশিমুকু আমাদের যে চার্টের মধ্যে যে ইশিমুকু আমরা দেখি না হোসাডা হচ্ছে এর ইনভেন্টর এই নাম্বার থিওরির সো এই হোসাডা থিওরির উপরে বেস করে এই যে আমি এখন 9 বললাম 17 বললাম 26 বললাম ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু এই হোসাডা থেকে আসছে জাস্ট আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি জিনিসটা দেখালাম যেন আপনারা জিনিসটা প্রপারলি বুঝতে পারেন ঠিক আছে যেমন 17 এর ব্যাপারটা নিয়ে আমি মনে বলি নাই যাই হোক সো মূল থিওরি হচ্ছে এটাই যে অ্যারাউন্ড 9 17 26 33 আবার 42 নাম্বারটাও আছে বাট আমি 42 টা ইনক্লুড করি না কারণ 42 অনেক সময় অত ভালো কাজ করে না যেমন 9 26 এবং 76 অথবা 33 এগুলো কাজ করে আর 129 172 200 এগুলো চাইলে আপনারা গুনতে পারেন আপনারা সহজের জন্য আপনারা জিনিসটা এইভাবে গুনে ফেলতে পারেন এখানে কয়টা ক্যান্ডেল আছে ঠিক আছে এখানে 56টা ক্যান্ডেল আছে 70
এই যে 76, দেখেন এই 76 নাম্বার ক্যান্ডেলের পর থেকে কিন্তু একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে 75 76 +1 -1 হিসাব করে কিন্তু এই 77 এর পর থেকে কিন্তু আবার দেখা যাচ্ছে আমাদের কাউন্টার শুরু হয়ে গেছে +1 -1। এটা কিন্তু রিসেন্ট মার্কেট, কখনোই মার্কেট এটা 26শে সেপ্টেম্বর। আমরা আবার এখান থেকে একটা জিনিস ধরি, এই যে দেখেন 9 এর পর থেকে কিন্তু এই কাউন্টার শুরু হয়েছিল, ছোটখাটো রিট্রেসমেন্ট। আচ্ছা আমরা এখন 26 দেখি, এই 25 দেখেন 25 থেকে কিন্তু একটা ছোটখাটো মিডিয়াম টার্ম একটা কাউন্টার শুরু হয়ে গেছিল -1 +1। আর আমরা যদি এখানে 17টাকে হিসাব করে দেখি, এই যে দেখেন এই 17 নাম্বার 17 -1 +1 -1 হলে 16 এর থেকে কিন্তু আমরা ছোটখাটো একটা কাউন্টার দেখতে পাচ্ছি। এখানে মূল জিনিসটা হচ্ছে যত বড় নাম্বার তত স্ট্রং কাউন্টার হওয়ার সম্ভাবনা। যেমন এখান থেকে আমরা যেটা হিসাব করলাম নাম্বার 9 থেকে 8 9 -1 +1 হিসাবে ছোট একটা কাউন্টার। 17 এর হিসাবে নাম্বার 9 থেকে আরেকটু ভালো কাউন্টার করেছে। 26 এর হিসাবে 25 26 হিসাবে আরেকটা স্ট্রং কাউন্টার, আর 76 এর হিসাবে অনেক বিশাল কাউন্টার। ঠিক আছে, সো দেখেন হাউ ম্যাজিক্যাল ইট ইজ ওয়ার্কিং ইন দ্য রিসেন্ট মার্কেট। আমরা রিসেন্ট মার্কেটে কিন্তু এটা ম্যাজিক্যালি ওয়ার্ক করতেছে, জাস্ট ক্যান্ডেলের কাউন্টিংটা আর ওয়েভের কাউন্টিংটা কিভাবে কাজ করেছে ওটা আপনারা অবশ্যই দেখেছেন। আই হোপ ওইটা নিয়ে আপনাদের আর বোঝাতে হবে না। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমি নিজেও কখনো ম্যাথস অত বেশি ভালো ছিলাম না, বাট এই নাম্বারগুলোর ম্যাজিকগুলো দেখার পর পোসাডা যে 1940s এর দিকে 30s 40s এর দিকে যখন তারা স্টক মার্কেট, জাপানিজ স্টক মার্কেট নিয়ে যখন তারা কাজ করা শুরু করে, তখন এই কাউন্টিং এর উপরে বেস করে, যখন তাদের কাছে এত বেশি অটোমেটেড টুলস গুলো ছিল না, তখন এই নাম্বারগুলোর উপরে বেস করে তারা কি সুন্দর স্টক মার্কেট ট্রেডিং করেছে, ইট ওয়াজ আনবিলিভেবল। এবং হোসাডার এই জিনিসগুলোর ব্যাপারে আমি যখনই জানতে পারি, ইট ওয়াজ লাইক অ্যামেজিং ফর মি, যে আসলে এমন ভাবে নাম্বারের উপরে বেস করে কিভাবে মানুষ একটা ওয়েভের উপরে, আমরা অনেকে ইলিয়ট ওয়েভ নিয়ে অনেক সময় কথা শুনেছি, আমরা অনেকে ডাও জোন্স নিয়ে অনেক কিছু কথাবার্তা শুনেছি, ডাও থিওরি নিয়ে কথাবার্তা শুনেছি, বাট এই যে নাম্বার থিওরি, এই যে ওয়েভ থিওরি, সে ভলাটাইল মার্কেটের জন্য সে যে জিনিসটা বের করলো, ইট ইজ রিয়েলি রিমার্কেবল। আমার জন্য ইট ওয়াজ কোয়াইট রিমার্কেবল। -1 +1 হিসাব করার পর ইট ওয়াজ কোয়াইট রিমার্কেবল। মানে ইটস অ্যারাউন্ড 90%, 80 to 90% আপনাকে একটা প্রপার গাইডলাইন দিচ্ছে ভলাটাইল মার্কেটে। এবং ট্রেন্ডি মার্কেটে এটা আপনি খুব ভালো ইউজ করতে পারছেন, বাট ভলাটাইল মার্কেটে ইটস লাইক এডিশনাল প্রবাবিলিটি, যে আপনাকে, আপনি যদি 80% গস করতে পারেন বা অ্যানালাইসিস করে বের করতে পারেন যে না এটা 80% এদিকে যাবে, এটা আপনার অ্যানালাইসিসের যে প্রবাবিলিটি স্টেজটা আছে, যে পার্সেন্টেজটা আছে, ওটা মিনিমাম 5 থেকে 10% বাড়িয়ে দিবে, জাস্ট লাইক ডাইভারজেন্স। আর আপনি এটার সাথে যদি ডাইভারজেন্স অ্যাড করেন, জাস্ট ইমাজিন যে আসলে এটা কি বিস্টের মতো কাজ করবে। সো ইয়াপ, সো নাথিং ইজ 100%, এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে, এবং এই জিনিসটা মাথায় রেখেই এই জিনিসটাকে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে, নাম্বার থিওরিটাকে। ঠিক আছে, সো আপনাদের জন্য আমি আরেকটা জিনিস দেখাই, আমি এটাতে ম্যাকডিও ইনক্লুড করি। আমি এখন দেখতে চাচ্ছি যে আমাদের এই যে নাম্বার থিওরির সাথে কিভাবে ডাইভারজেন্স খুব ভালো মতো কাজ করেছে। দেখেন এই আমরা এখান থেকে একটা গজ করি, এখানে অলরেডি আমরা এখানে ডাইভারজেন্সটা আগে বের করি, এখানে কোথায় ডাইভারজেন্স দেখাচ্ছে। ওকে, খুব ক্লিয়ার একটা ডাইভারজেন্স এখানে দেখাচ্ছে, এটা প্রাইসটা উপরের দিকে যাচ্ছে, এটা প্রাইসটা নিচের দিকে যাচ্ছে। সো ডাইভারজেন্স, ইয়াপ, ম্যাকডি দেখাচ্ছে নিচে, ম্যাকডিটা একটু ডাউনওয়ার্ড স্লোপিং, আর মার্কেট আপওয়ার্ড স্লোপিং। ওকে, সো ডাইভারজেন্স আমাদেরকে আগের থেকে বলে দিল যে না একটা মোমেন্টাম তুমি একটু খেয়াল রাখো, যে যে কোনো সময় কাউন্টার হতে পারে। আর আমাদেরকে নাম্বার থিওরি বলে দিল যে 75 76 ক্যান্ডেলের পর থেকে কাউন্টারটা হওয়ার সম্ভাবনা বেশি। সো জাস্ট লুক এট ইট, মানে এটা হচ্ছে বড় ভাই বলে দিল যে একটা সম্ভাবনা আসছে, ছোট ভাই বলে দিল যে এখন তুমি এটাতে ঢুকার জন্য প্রস্তুত। সো হাউ রিমার্কেবল। এবং কনটেক্সটের সাথে আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু কনটেক্সটের সাথে যাচ্ছে। আপনাদের যে বেসিক প্রিন্সিপাল, আমাদের যে ওভারঅল এমএফএক্স ইউনিভার্সিটির যে বেসিক প্রিন্সিপাল, ইট ইজ ওয়ার্কিং লাইক আ চার্ম, রাইট?
সো আপনাদেরকে ডিরেক্ট মার্কেট থেকে দেখানোর এটাই মূল কারণ যে আসলে আমরা মার্কেটে এটার ইনফ্লুয়েন্সটা কিভাবে দেখছি। ওকে, সো আমরা এখন কারেন্ট স্লাইড থেকে একটু নেক্সট স্লাইডে যাই। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য ফোর্থ কোয়ার্টার থিওরি? ফোর্থ কোয়ার্টার থিওরি অবশ্যই আমরা যে নাম্বার জিনিসগুলো দেখলাম ভলাটিলিটি থেকে আমরা আসলেই ভালোভাবে কিভাবে মার্কেটের কাউন্টার গুলো বুঝতে পারবো এই জিনিসগুলোর ব্যাপারে আমি জাস্ট আপনাদেরকে একটা ভালো একটা লেসন দেওয়ার চেষ্টা করেছি। আই হোপ আপনারা অনেকে বুঝেছেন। তার কারো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এমএফএক্স ইউনিভার্সিটির মেম্বার, সো এই ক্ষেত্রে আপনারা আমার স্কাইপের অ্যাক্সেসটা পাচ্ছেন। আপনি অবশ্যই আমাকে স্কাইপে নক করতে পারেন। আপনাকে দরকার হলে আমি স্ক্রিন শেয়ার করে জিনিসগুলো আবার বুঝিয়ে দিব যদি আপনি বুঝতে কষ্ট হয়, অথবা আপনি যদি চান আপনি স্ক্রিনশট দিয়ে আমার সাথে প্রাইভেট চ্যাটে অথবা আমাদের এমএফএক্স টেলিগ্রাম চ্যাট বক্সের মধ্যে আপনি জিজ্ঞাসা করতে পারেন। দরকার হলে পাশাপাশি 1 2 3 4 আপনারা যদি ওয়েভ দিতে চান বা ক্যান্ডেল দিতে চান পাশাপাশি 1 2 3 4 এগুলো একটু লিখে দেন, তাহলে আমার আর কষ্ট করে গুনতে হলো না। ঠিক আছে, তাহলে আমিও জিনিসটা আপনাকে খুব ফাস্ট র্যাপিডলি আপনাকে জিনিসটা আনসার দিতে পারবো। ওকে, সো এই তো গেল আমাদের একটা থিওরিটিক্যাল বা স্ট্র্যাটেজিক একটা ব্যাপার। বাট ফোর্থ কোয়ার্টারে ট্রেডিং আমরা জানি যে অ্যাকচুয়ালি ট্রেডিং কিন্তু হচ্ছে একটা সাইকোলজিক্যাল জিনিস। আপনি যতই স্ট্র্যাটেজি জানেন, যতই আপনাকে নাম্বার থিওরি শেখায়, যতই আপনাকে ডাইভারজেন্স শেখায়, যতই কনটেক্সটের উপর বেস করে আপনি কাজ করেন, আপনার সাইকোলজি যদি ঠিক না থাকে, আপনার যদি এমন একটা অবস্থা হয় যে আমি রিভেঞ্জ ট্রেডিং করব বা আমি অতিরিক্ত ওভার ট্রেডিং করে ফেলি, আমার নিজের হোশ থাকে না যে আমার স্ট্র্যাটেজির বাইরে আমি কাজ করে ফেলছি, ওই জিনিসটা আমার হোশ থাকে না। ঠিক আছে, সো ওই জিনিসটাও বোঝার জন্য, ঠিক আছে, বা ওই জিনিসও ওই সময়টাতে যখন আপনার স্ট্র্যাটেজি ঠিক আছে সবকিছু ঠিক আছে তাও আপনি লস করছেন কেন? কারণ আপনি সাইকোলজিক্যালি ওয়েল না। তো সাইকোলজিক্যালি ওয়েল হওয়ার জন্য আমি জাস্ট দুইটা টেকনিক আপনাদেরকে বলে দিচ্ছি। এই দুইটা টেকনিক যদি আপনারা ফলো করেন, ইউ উইল হ্যাভ আ রিমার্কেবল রেজাল্ট। রিয়েলি আর রিমার্কেবল রেজাল্ট আপনারা পাবেন। আমি লাস্ট উইকে আমি আমার প্রত্যেকটা ট্রেড আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা হয়তো বা দেখেছেন আমি আমার স্ক্রিনশট, মনে হয় না গত 1 বছরে আমি এত বেশি স্ক্রিনশট আমি শেয়ার করেছি আমার প্রফিটের বা লসের যতটুকু আমি গত 1 সপ্তাহে শেয়ার করেছি আপনার সাথে। এটার মূল কারণ হচ্ছে আমি জাস্ট দেখাতে যাচ্ছি হাউ মাই সাইকোলজি ইজ ওয়ার্কিং। এবং আমার এই সাইকোলজি ওয়ার্ক করার পিছনে দুইটা জিনিসের খুব বেশি গুরুত্ব। নাম্বার 1 ইজ দ্য ট্রেডিং প্রিপারেশন, নাম্বার 2 ইজ দ্য ট্রেডিং জার্নালিজম। ঠিক আছে, ট্রেডিং প্রিপারেশনের উপরে আমাদের ওভারঅল অনেক বড় একটা ভিডিও আছে, আপনারা ওই জিনিসটা আবার একটু গো থ্রু করবেন। এটা আমাদের প্রফেশনাল যে সেকশনটা আছে এফএক্স ইউনিভার্সিটি প্রফেশনাল সেকশনের মধ্যে জিনিসটা দেওয়া আছে। এছাড়াও আমরা কিছু অ্যাডভান্স সেকশনে আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করেছি। সো আপনারা যারা ওভারঅল কোর্সটা শেষ করেছেন এমএফএক্স ইউনিভার্সিটি তারা অবশ্যই এই জিনিসটার ব্যাপারে জানার কথা। তাও আমি আরেকটু কভার করে দিচ্ছি যে আমরা আসলে এই সময়টাতে যে ভলাটাইল যে পিরিয়ড ফোর্থ কোয়ার্টারে আমরা কনসিস্টেন্টলি প্রফিটেবল থাকার জন্য অ্যাকচুয়ালি অনেক স্ট্রাগল করি। যে আমাদের আসলে দেখা যাচ্ছে আমরা $10 লাভ করলে $20 লস করে ফেলছি, বা $20 লাভ করলে দেখা যাচ্ছে $15 এর মধ্যে চলে যাচ্ছে, শুধু $5 হাতে থাকছে, এমন অবস্থা হচ্ছে। তো আমরা একটু স্ট্র্যাটেজিক যে ব্যাপারগুলো আমরা একটু আগে জানলাম, এর থেকেও সাইকোলজিক্যালি আমরা এই জিনিসটাকে একটু হ্যান্ডেল করার চেষ্টা করবো বেশি। ঠিক আছে, কারণ আমাদের মন যদি আমাদের টোটাল মাইন্ডসেট যদি একটু ট্রাবলড থাকে, প্রেশারাইজ থাকে, তখন কিন্তু আমরা ভালো মতো যতই ভালো স্ট্র্যাটেজি জানি না কেন ওই জিনিসটা আমরা প্রপারলি অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে, তো এর জন্য আমরা ট্রেডিং জার্নালটা আমি খুব বেশি করি। ট্রেডিং জার্নালটা হচ্ছে আমি মেইনলি ম্যানুয়ালি করি, আবার রিসেন্টলি আমি যে জিনিসটার উপর একটু ফোকাসড সেটা হচ্ছে এজ ওয়াঙ্ক। এটা একটা সফটওয়্যার। এই এজ ওয়াঙ্ক সফটওয়্যারটা দিয়ে আপনারা আপনারা যদি আপনাদের ট্রেডিং প্ল্যাটফর্মকে লাইক MT4 এর সাথে আপনি এটা ফিউজ করতে পারবেন, এবং এটা ফিউজ করে আপনি যখনই ট্রেড নেবেন এটা অটোমেটিক্যালি আপনি কতটুকু প্রফিট করছেন, একটা ট্রেড কতদিন ধরে আপনি ধরে রাখছেন, একটা ট্রেড কতদিন পর্যন্ত ধরে রাখছেন না, সবকিছু আপনি জিনিসগুলো বুঝতে পারবেন। আপনার প্রফিটেবিলিটি রেশিও কত এটা অটোমেটিক্যালি সে ক্যালকুলেট করবে, আপনাকে আর কষ্ট করে কোনো একটা ডায়েরিতে লিখতে হচ্ছে না। বাট হ্যাঁ, সে যে এত কিছু অটোমেটিক্যালি করছে তার জন্য অ্যারাউন্ড আপনার $200 কাছাকাছি $197 এর মতন আপনাকে একটু গুনতে হবে, আপনাকে পে করতে হবে। ঠিক আছে, ইটস নট, আমি আরেকটা বলে দিই, উই ডোন্ট হ্যাভ এনি রাইট অফ এজ ওয়ার্ক। আমাদেরকে এখানে কোনো রেফারেল কমিশন দিচ্ছে না, বা আমাদেরকে কোনো এই সফটওয়্যার বেচলে যে এর মধ্যে আমাদেরকে কোনো একটা প্রফিট শেয়ার দিবে এমনও কিছু না। বাট এই জিনিসটা আমি আপনাদের সাথে এই জন্যই শেয়ার করলাম যে এজ ওয়ার্ক একটা অনেক রিমার্কেবল একটা সফটওয়্যার। সেরা 10টা
জার্নালিং সফটওয়্যারের মধ্যে একটা এই এজওয়ঙ্ক, এবং অন্যান্য জার্নালিং সফটওয়্যারগুলো একটু বেশি এক্সপেন্সিভ, আবার একটু কমপ্লিকেটেড, বাট এজওয়ঙ্ক হচ্ছে সব থেকে সিম্পল এবং খুব ভালোভাবে মেটাডেটা 4 এর সাথে আপনার খুব ভালোভাবে এরা ব্রিজ করা যায় এই সফটওয়্যারটা। এবং এই সফটওয়্যার ইটস লাইক আ সফটওয়্যার, মানে এটা কোনো না যে আপনার ওয়েব বেসড একটা প্ল্যাটফর্ম, এটা ডিরেক্টলি একটা সফটওয়্যার আপনাকে কম্পিউটারে ডাউনলোড করে তারপর সেট আপ, যেভাবে আমরা গেম বা কোনো একটা সফটওয়্যার ইনস্টল করি সেভাবে আপনাকে আপনার কম্পিউটারের সাথে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর আপনি এটাকে আপনার কম্পিউটারের সাথে বা আপনার মেটাডেটা 4 যে অ্যাকাউন্ট নাম্বার আছে ওই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি এটা ব্রিজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর সবথেকে বড় জিনিস, আপনারা যদি বাই করতে চান বাই করতে পারেন, অর এলস আপনার এটা ট্রায়াল পিরিয়ড দেয় অ্যারাউন্ড 14 to 15 ডেজ। এই ট্রায়াল পিরিয়ডটা নিয়ে আপনারা একটু টেস্ট করে দেখতে পারেন যে আসলে কেমন ভালো কাজ করছে কিনা করছে না। আর যারা বলছেন যে না আমি $200 এখানে ইনভেস্ট করতে পারবো না, যদি এটা ওয়ান টাইম পেমেন্ট তাও ইনভেস্ট করতে পারবো না, তারা যেটা করতে পারেন ম্যানুয়াল, যেটা আমিও প্রায় সময় করি, আমি এজওয়ঙ্ক ইউজ করার আগেও করতাম এবং এজওয়ঙ্ক ইউজ করার পাশাপাশি আমি জিনিসটা করি, কারণ এটা অলরেডি আমার একটা সেকেন্ড নেচার হয়ে গেছে। আমি এই জিনিসটা এখনো প্র্যাকটিস করি, আমার অলরেডি 2-4টা ডায়েরি অলরেডি শেষ, কারণ আমি এতগুলো ট্রেড করি এবং আমি ওই জিনিসগুলো লিখি। এবং এই জার্নাল কিভাবে লিখতে হয় এই ব্যাপারে কিন্তু আমাদের ভিডিও আছে অলরেডি, ওই জার্নালের ভিডিওগুলোতে আপনি দেখতে পারেন। অথবা আপনি যদি একটু লাইক ডিজিটাল কোনো কিছু জার্নাল মেনটেন করতে চান সেক্ষেত্রে আপনি মাইক্রোসফট এক্সেল কে কাজে লাগাতে পারেন। ঠিক আছে, মাইক্রোসফট এক্সেল কে কাজে লাগিয়ে আপনি জার্নালিংটা করতে পারেন। লাইক প্রত্যেকটা কলামের এক একটা নাম দিয়ে। আমি জার্নালিং এর ব্যাপারে এই ভিডিওতে অত বেশি বলছি না, কারণ এই ব্যাপারে অনেক কিছু ডিসকাস করা আছে অলরেডি, কিভাবে জার্নাল রাখবেন, কি কি ইয়া থাকে সবকিছু কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি, এবং এগুলোর ব্যাপারে অলরেডি ভিডিও আছে আমাদের এমএফএক্স ইউনিভার্সিটিতে, তাই এই ব্যাপারে আমি অত বেশি লেন্দি করছি না। ঠিক আছে, সো সাইকোলজিক্যালি যদি আমরা প্রফিটেবল হতে চাই এই ফোর্থ কোয়ার্টারে, তাহলে আমাদেরকে কয়েকটা জিনিস মেক শিওর করতে হবে। নাম্বার ওয়ান, আমাদেরকে বায়াস থাকা চলবে না। বায়াস মানে এরকম যে এখন বাই ট্রেন্ড চলছে মানে আমি এখন সবসময় বাই নিব, এই জিনিসটা করা যাবে না। যদি আপনি বাই নিতে গিয়ে দেখলেন যে না আপনার এসএল হিট করছে, আমাদের এসএল হিট করা কিন্তু একটা পজিটিভ জিনিস। এই জিনিসটা কিন্তু আমি আমাদের রিসেন্ট কিছু ট্রেডিং লেসনের যে ভিডিও লেসন দিয়েছি, ওই ভিডিও লেসন গুলোতে কিন্তু আপনার এই জিনিসগুলো পাওয়ার কথা, যে এসএল হিট করা ইজ নট আ ব্যাড থিং। এসএল হিট করা মানে আপনি যদি প্রপারলি আপনার এসএলটা প্লেসমেন্ট করতে পারেন এবং ওই জায়গায় যদি এসএল হিট করে, তার মানে হচ্ছে ট্রেন্ডটা কাউন্টার করে ফেলেছে। ঠিক আছে, আর আপনার কাছে এখন নাম্বার থিওরির অস্ত্র আছে, আপনার কাছে ওয়েব থিওরির অস্ত্র আছে। ওই দুটোটা জিনিস ইউজ করে আপনি কিন্তু আরো স্ট্রংলি, আরো হায়ার প্রবাবিলিটির সাথে আপনি একটা কাউন্টার ট্রেড নেওয়ার একটা সম্ভাবনা থাকছে আপনার। ঠিক আছে, সো আপনার ভোলাটাইল মার্কেটে দেখা যায় যে আমরা অনেক সময় আমি দেখা যাচ্ছে আমি ভিডিও কমেন্ট্রিতে বললাম আমরা এখন সেল নেওয়ার চিন্তা ভাবনা করবো, বাট অনেক সময় দেখা যায় এর পরের দিনই যখন মার্কেটটা উল্টা দিকে ঘুরে যায় তখনই আমি নিজেই বাই করছি। অনেকে আমাকে কোয়েশ্চেন করে যে ভাই আপনি এখন বাই করলে আপনার তো ভালো প্রফিট হয়ে গেল, তো আপনি তো ভিডিও কমেন্ট্রিতে বললেন যে আমাকে সেল করতে হবে, রাইট? বাট আমি ভিডিও কমেন্টে আরেকটা বলেছি যে মার্কেট ভোলাটাইল, উই নিড টু বি ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানেই হচ্ছে এই জিনিস যে আমরা বায়াস থাকতে পারবো না। ফোর্থ কোয়ার্টারে উই নিড টু বি ভেরি ফ্লেক্সিবল, এন্ড ইভেন ইন এনি ভোলাটাইল মার্কেট, যখন আপনি ভোলাটাইল মার্কেট অবজার্ভ করবেন বা যখন আপনি অ্যানালাইজ করে বের করবেন যে এটা ভোলাটাইল মার্কেট, তখনই আপনাকে বুঝতে হবে যে মার্কেটে আমাদেরকে একটু ফ্লেক্সিবল থাকতে হবে। যদি বাই ট্রেড কাজ না করে, যদি আমাদের স্টপ লস হিট করে বা কাউন্টার মোমেন্টাম আমরা একটু স্ট্রং দেখি, তখনই আমাদেরকে বায়াসটা চেঞ্জ করে বাই থেকে সেলে চলে যেতে হবে, রাইট? আর এই ভলাটাইল পিরিয়ডে আমরা নরমালি 2% এর মতন ম্যাক্সিমাম আমরা একটু রিস্ক নেওয়ার চেষ্টা করি সবসময়, ম্যাক্সিমাম 2%। বাট এই ক্ষেত্রে ফোর্থ কোয়ার্টারে আমরা ম্যাক্সিমাম 1% নেব পার ট্রেড। লাইক আপনার যদি $1000 ট্রেড হয়, $10 বেশি আমরা রিস্ক নিব না পার ট্রেড। $8 হোক, $9 হোক, $7 হোক, নো প্রবলেম। বাট আপনি কত লটে খুলতেছেন এটা প্রবলেম না, বাট আপনি যদি আপনার প্রপারলি সবকিছু মেনটেন করেন, সেই ক্ষেত্রে যদি আপনার $10 নিচে আপনার রিস্ক থাকে, লাইক 1% এর কম যদি রিস্ক থাকে বা ম্যাক্সিমাম 1% এর যদি রিস্ক থাকে, দেন ইটস ওকে টু ট্রেড উইথ দ্যাট রিস্ক পার্সেন্টেজ। ঠিক আছে, and number 3, make sure you're putting all your losers and winners in the journal every day. আপনারা যদি এজওয়ঙ্ক ইউজ না করেন, যেটা অটোমেটেড একটা জার্নালিং সফটওয়্যার, এটা যদি ইউজ না করেন, আপনারা অবশ্যই এটা মেক শিওর করবেন যে আপনার ট্রেডটা লস হয়েছে কি লাভ হয়েছে, লাভ হইলে এটা কেন লাভ হয়েছে, লস হলে এটা কেন লস হয়েছে এবং লস হওয়ার কারণটা কি কি, ওই জিনিসগুলা, এবং কত ডলার আপনি ওখানে লস করেছেন, কত পিপস লস করেছেন, এই জিনিসগুলো কিন্তু জার্নালে এক একটা কলাম করবেন। pips changed, pip lost, pip gained,
ডলার গেইনড, ডলার লস্ট, কমেন্ট। ঠিক আছে, আমি এই জিনিসগুলোর ব্যাপারে অলরেডি কিন্তু জার্নালিং এর ব্যাপারে আমাদের ভিডিও একটা দেওয়া আছে এবং ভিডিওতে এগুলো নিয়ে অনেক কিছু আলোচনা করা আছে। সো আমি তার জন্য এটাতে আরেকটু ডিটেইলে যাচ্ছি না, বাট আপনারা যদি তাও আমার থেকে কোনো ডিটেলসে জানতে চান, আবার যদি কোনো কোয়েরি থাকে, সেক্ষেত্রে আমাকে পার্সোনালি একটু নক করেন, আমি আপনাদেরকে জার্নালের দরকার হলে আমাদের এমএফএক্স এ একটা জার্নাল আছে, ওই জার্নালটা আমি আপনাদেরকে দিয়ে দিব যেন আপনারা আরো বেটার জার্নালিং করতে পারেন। Then make sure you're not trading with long-term view, mainly on the major currency pair গুলোতে long-term view নিয়ে ট্রেড করার চেষ্টা করবেন এই ফোর্থ কোয়ার্টারে, কারণ আমরা long-term ভিউতে যদি বা বুলিশ দেখি, কিন্তু স্ট্রং আমরা কারেন্ট মার্কেট সিচুয়েশনের উপরে যদি বেস করে আমরা একটু অবজার্ভ করি, দেখবেন যে না, আসলে long-term ভিউ নিয়ে এখানে কাজ করা সম্ভব না। এই ফোর্থ কোয়ার্টারটাতে একটু সতর্ক থাকতেই হবে, আমাদেরকে ফ্লেক্সিবল থাকতেই হবে। লং টার্মে যে বাই, ওই হিসাবে বায়াস থেকে আমরা যে সবসময় বাই খুঁজবো এমন না, যে স্ট্রং কাউন্টার সেল যেগুলো হচ্ছে ওই ট্রেড গুলো করেও কিন্তু আমরা মোটামুটি কিছু ভালো প্রফিট করতে পারি, রাইট? সো ওই জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আর আপনারা অবশ্যই এখন নাম্বার থিওরি এবং ওয়েব থিওরি জানেন, সো ওই থিওরি গুলো একটু অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, ঠিক আছে? দেন মেক শিওর টু ম্যানেজ ইউর ট্রেড এভরি 4 আওয়ার, প্রতি 4 ঘন্টায় মিনিমাম একটু দেখার চেষ্টা করবেন, ম্যাক্সিমাম H1 পর্যন্ত একটু যাবেন, ঠিক আছে? যে H1 এবং H4 এই দুইটার উপর একটু নজর রাখবেন ট্রেড নেওয়ার পর। কারণ মার্কেটে এত বেশি ভোলাটাইল থাকে ফোর্থ কোয়ার্টারে, তখন আপনি দেখতে পারেন যে অনেক ভালো, লাইক 200 পিপসের মতন একটা প্রফিটে যেখানে ট্রেড চলে গিয়েছে, সেখানে আপনি যদি প্রপার ক্লোজ না করেন, ঠিক আছে, প্রপারলি যদি আপনি একটু অবজারভেশনে থাকতেন 4 ঘন্টা 1 ঘন্টায়, তাহলে দেখতেন যে না, আপনি ওই ট্রেড থেকে মিনিমাম 200 পিপস আপনি বের করে নিয়ে আসছেন, যেখানে 250 পিপস পর্যন্ত আপনি আপনার প্রফিটটা দেখেছিলেন। কিন্তু আপনি যদি এই সময়টাতে, লাইক ফোর্থ কোয়ার্টারে যদি আপনি মনে করেন যে না, আমি এখন ধরে রাখছি এটা 500 পয়েন্ট আমার যে টার্গেট, যে এরিয়া যেখানে 500 পিপস আমার পাওয়ার কথা ছিল, আমি 500 পিপস গেলে তখন আমি ট্রেডটা ক্লোজ করবো, এমন কিন্তু করা যাবে না। এখানে আমি কিন্তু বলে দিলাম যে লং টার্ম ভিউ নিয়ে এখানে ট্রেড করা যাবে না এই ফোর্থ কোয়ার্টারে। সো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটু একটু নজর রাখতে হবে 4 আর এবং H1 এ, যেন আমরা একটু বেটার প্রফিট নিয়ে আমরা যেন মার্কেট থেকে বেরোতে পারি। কাউন্টার হচ্ছে ভালো কথা, 50 পিপস একটু কম পেয়েছি সমস্যা নাই, বাট 200 পিপস যেন পাই। অনেকে দেখা যাচ্ছে ব্রেক ইভেনটা দিয়ে তারা হাওয়া খেতে চলে গেছে, দেন একদিন পরে বা রাত্রেবেলা এসে দেখলো যে তার ব্রেক ইভেন হিট করছে, যেখানে সে 250 পিপসের একটা প্রফিটের অলরেডি অবস্থায় ছিল, সে এখন 2 পিপস বা 5 পিপস নিয়ে সে ট্রেডটা বন্ধ হয়ে গেছে। তখন কিন্তু অনেক কষ্ট লাগে, তখন রিভেঞ্জ ট্রেড করতে ইচ্ছা করে, রাইট? এই জিনিসটা কিন্তু খুব বেশি হয় যে ফোর্থ কোয়ার্টার শুরু হতে দেখবেন যে আপনার ব্রেক ইভেন খুব বেশি হিট করছে, ঠিক আছে? তো H1 এবং H4 এর যদি একটু নজরটা রাখেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনি আরেকটু বেটার প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরোতে হচ্ছে। Then third point, make sure you have a proper plan for the trade, like when you get out of the trade or when to hold. আপনার যদি প্রপার প্ল্যানিং না থাকে, ট্রেডিং প্রিপারেশনের মধ্যে আমি ট্রেডিং প্ল্যান নিয়ে আমি কথা বলেছি, ট্রেডিং প্রিপারেশনের ভিডিওটা আপনারা আরেকটু দেখবেন, তাহলে ওখানে প্ল্যানিং নিয়ে আমি কথা বলেছি, ওই প্ল্যানিং গুলো একটু অ্যাপ্লাই করার চেষ্টা করুন প্লিজ, ওকে? আর মেক শিওর ইউ আর ক্যালকুলেটিং ইউর রিস্ক উইথ আ কনসাইজ লট সাইজ। সেটা আমি আবারও বলছি, এখানেও বলেছি যে 1% যে ব্যাপারটা, একই ব্যাপারটা এখানে বলছি যে আপনি 1% নিচ্ছেন নাকি, এবং ওই 1%টা গেইন, ওই 1% রিস্কের জন্য আপনার কতটুকু লট সাইজ দরকার, ওই লট সাইজটা প্রপারলি আপনি ক্যালকুলেট করে দিচ্ছেন কিনা, ওই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। লাইক আপনার এমন একটা ভালো স্পট থেকে আপনি এন্ট্রিটা নিলেন, যে এন্ট্রির সময় আপনার যে $10, ফর এক্সাম্পল আপনার $1000 ক্যাপিটালে 1% হচ্ছে $10, $10 যদি আপনি রিস্ক নিতে চান, সেক্ষেত্রে আপনি যদি 0.02 সেন্টও নেন, তাহলে কিন্তু হচ্ছে, তাহলে কিন্তু আপনি $10 নিচে আপনার স্টপ লসটা রাখতে পারছেন, ঠিক আছে? তখন কিন্তু আপনি 0.02 তে নিতে পারছেন ট্রেডটা। আপনি শুধু শুধু 0.01 এ নিয়ে আপনি শুধু শুধু আপনার প্রফিটেবিলিটিটাকে কমানোর কোনো দরকার নেই। কিন্তু যদি দেখেন যে আপনি 0.02 তে নেওয়ার পর 1% এর বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের লট সাইজটা প্রপার হচ্ছে না, তখন আপনাকে আবার 0.01 এ নিয়ে আসতে হবে। তো এইসব ক্যালকুলেশন গুলো আপনাদের অবশ্যই করতে হবে, রিস্কটা আসলে আমার যে পার্সেন্টেজ রিস্ক এই বেশি চলে যাচ্ছে কিনা বা এই কম থাকছে কিনা, এই জিনিসটা আপনাকে একটু ক্যালকুলেট করতে হবে। আজকালকে সবার মোবাইল স্মার্টফোন, সবার স্মার্টফোনে অবশ্যই সুন্দর কিছু ক্যালকুলেটর থাকে, অন্তত ক্যালকুলেটরটা স্মার্টফোনের মধ্যে দিয়ে করলেই হবে, নতুন একটা ক্যালকুলেটর কেনার কোনো দরকার নেই, ঠিক আছে? আর আপনি একজন ট্রেডার, আপনি নাম্বার নিয়ে খেলা করেন, আপনার ট্রেডিং স্টেশনের পাশে একটা ক্যালকুলেটর থাকলে খুবই ভালো, ঠিক আছে? নরমাল একটা বড় ক্যালকুলেটর নিয়ে নেবেন, প্রফেশনাল একটা ভাব পাবেন, একটা ফিলিং আসবে, ওকে? So the last point, make sure to remain calm with trading meditation discussed. সবকিছু ডিসকাস করা আছে। ট্রেডিং মেডিটেশনের ব্যাপারে যেটা বললাম, ব্রিদিং প্র্যাকটিস,
প্রত্যেকদিন ট্রেড করার আগে 10-15 মিনিট একটু হাতে রাখবেন, ব্রিদিং প্র্যাকটিসটা করবেন, তারপর আস্তে ধীরে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ করে শুরু করবেন। ঠিক আছে? মেডিটেশন কিভাবে করতে হয় না করতে হয় এগুলা আমাদের যে মেডিটেশনের যে প্রিপারেশন প্ল্যানিং যেটা আমাদের ভিডিও আছে ওখানের মধ্যে মেডিটেশন কিভাবে করবেন ওই ব্যাপারে আমাদের অলরেডি ডিসকাস করা আছে। ঠিক আছে? তাই আমি আর লেন্দি করছি না কেন। So this is the end of the video and আপনারা সবাই অবশ্যই জানেন যে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে মেল করতে পারেন ceo@mfxcenter.net এ অথবা মেল করতে পারেন mfxcenter@gmail.com এ অথবা আমাদের mfx চ্যাট বক্সে আপনি লিখে দিতে পারেন টেলিগ্রামে অথবা আমার সাথে পার্সোনালি চ্যাট করতে পারেন। আর আপনারা যদি কোনো হেল্প দরকার হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের স্ক্রিনশটটা অ্যাটাচ করে দিতে পারেন। ঠিক আছে? ওকে, সো এই হলো অবস্থা। এখন আপনাদের This conference will now be recorded. This conference will now be recorded. সো নাম্বার থিওরির জন্য আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে এখানে ওয়েভ আছে 3579 এই নাম্বারগুলোর, আর যদি ক্যান্ডেল হিসাব করেন তাহলে 9 17 26 33 অনেক সময় 42 ও হয়, বাট 42 অত বেশি কাজ করে না বলে আমি দিই নাই, বাট আপনি 42 তেও একটু নজর রাখতে পারেন। আর এদিকে হচ্ছে 76 129 172 200 9 17 26 33 and 42 এই হিসাবগুলো যদি আপনি একটু করেন, এই ক্যান্ডেলগুলো যদি একটু ধরে আপনি যদি কাউন্ট করেন তখন দেখবেন 9 এর যতটুকু কাউন্টার হচ্ছে এর থেকে স্ট্রং কাউন্টার 17 এ হচ্ছে, এর থেকে স্ট্রং কাউন্টার 26 এ হচ্ছে, এর থেকে স্ট্রং কাউন্টার 33 তে হচ্ছে, -1 +1 হিসাব করবেন। আর 76 129 172 200 এগুলোর পরপর যে সব কাউন্টার গুলো হয় ওগুলো একটা ট্রেন্ড চেঞ্জিং কাউন্টার হয়, মানে অনেক স্ট্রং। আপনারা যে ভিডিওটা আমি দেখালাম যে ইউএসডি যে ব্যাপারটা খুব স্ট্রং একটা কাউন্টার হয় এখানে। ঠিক আছে? So it is very interesting. আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে জিনিসটা, এবং আই এম ভেরি প্লিজড টু অ্যানাউন্স দ্যাট এন্ড টিচ ইউ গাইস যে এমন একটা ইন্টারেস্টিং থিওরি যেটা অ্যাকচুয়ালি আপনাদের ট্রেনিংটাকে অনেকটুকু বদলে দিবে। এবং সবকিছুর মাথায় কিন্তু কনটেক্সট। দেখেন, ওয়েভ থিওরি বলেন কনটেক্সট, নাম্বার থিওরি বলেন কনটেক্সট, আপনি ডাইভারজেন্স বলেন, এভরিথিং ইজ বেসড অন কনটেক্সট, ইম্পালসিভ, কারেক্টিভ, ভোলাটাইল, নন ভোলাটাইল, রাইট? সো যারা এখনো নতুন তারা অবশ্যই চেষ্টা করবেন যে ওভারঅল আমাদের টোটাল কোর্সটাকে শেষ করার জন্য। শেষ না করলে আপনি এখন যে জিনিসগুলো শিখলেন এগুলো আপনার মাথার উপর দিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে? সো আচ্ছা, আরেকটা কোশ্চেন আমার কাছে আসলো, সেটা হচ্ছে -1 +1 এই জিনিসটা জানতে চাচ্ছেন। -1 +1 হচ্ছে এই যে আপনার এখানে দেখলাম 9 7 ক্যান্ডেলের ব্যাপারে শুধু -1 +1টা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হয়। 9 17 26 33 76 129 172 200 -1 বলতে এটা 8 ও হতে পারে, 10 ও হতে পারে, এটা 16 ও হতে পারে, 18 ও হতে পারে, এটা 25 ও হতে পারে, 27 ও হতে পারে, এটা 32 ও হতে পারে, 34 ও হতে পারে। -1 +1 মানে আমরা এক্সাক্ট নাম্বারটা বলছি না যে এই এক্সাক্ট নাম্বারের পর ক্যান্ডেলটা চেঞ্জ হবে বা এক্সাক্ট নাম্বারের পর কাউন্টারটা আসবে বা নেক্সট ক্যান্ডেলটা কাউন্টার ক্যান্ডেল হবে। সো এই -1 +1 করে একটু দেখতে হবে যে না আসলে এইটার পর, ফর এন এক্সাম্পল 32 নাম্বার ক্যান্ডেলের মধ্যে আমি একটা বুলিশ ক্যান্ডেল দেখলাম, তার মানে 33 তে একটা বিয়ারিশ ক্যান্ডেল হতে পারে। আবার দেখলাম 31 এ যদি আমরা একটা বুলিশ ক্যান্ডেল দেখি 32 তে কাউন্টার হওয়ার সম্ভাবনাটা থাকে। তাহলে 32 33 34 -1 +1 33 -1 33 +1 এই তিনটা নাম্বার 32 33 34 এই তিনটা নাম্বার থেকে আপনার একটা কাউন্টার হওয়ার সম্ভাবনা থাকবে। একই রকম 26 এর জন্য 24 25 সরি 25 26 27 এই তিনটা নাম্বার থেকে কাউন্টার হওয়ার সম্ভাবনা থাকবে। এর আগে লাইক 1 থেকে একদম 24 পর্যন্ত যদি বুলিশ ক্যান্ডেল থাকে তাহলে 25 26 27 আগামী তিনটা ক্যান্ডেলে একটা কাউন্টার হওয়ার বা রিট্রেসমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে? এই যে যেমন ধরেন 76 একই জিনিস, 75 বা 77 -1 +1। আই থিংক এটা জিনিসটা ক্লিয়ার, রাইট? গ্রেট, ম্যাথ টিচার হয়ে যেতে পারে ফার্স্ট। রাইট, সো আপনাদের নেক্সট যে ভিডিও কমেন্ট্রিটা আসবে সেই ভিডিও কমেন্ট্রিতে অবশ্যই আমি ফোর্থ কোয়ার্টার নিয়ে একটু আলোচনা করে দিব যেন আপনারা একটু বেটার বুঝতে পারেন। ওকে, সো আই হোপ আপনারা সবাই জিনিসটা বুঝতে পেরেছেন এবং আজকের ওয়েবিনার এবং আজকের ভিডিও লেসনটা অনেক বেশি
ফ্রুটফুল ছিল। আই হোপ আপনারা জিনিসটা নিয়ে আজকে রাতে একটু ঘাটাঘাটি করে দেখবেন। আর যাদের কাছে অফলাইন ট্রেডিং সফটওয়্যারটা আছে, ওই ট্রেডিং সফটওয়্যারটা দিয়ে একটু অফলাইন ট্রেড করে দেখতে পারেন জিনিসটা, বা মার্কেটের মধ্যে একটু কাউন্টিং গুলো চেষ্টা করে দেখতে পারেন, কাউন্টিং গুলো করে দেখতে পারেন, সেক্ষেত্রে আপনি আর একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং পাবেন। ওকে, সো থ্যাংক ইউ ফর বিং উইথ এমএফএক্স। আপনার যদি আরো কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে অবশ্যই এইসব ইমেল গুলোতে নক করতে পারেন, অথবা এমএফএক্স চ্যাট বক্সে দিতে পারেন। আর ইমেল দিলে অবশ্যই একটু স্ক্রিনশট অ্যাটাচ করে দিয়েন, আর নাম্বারিং গুলো একটু করে দিন, ঠিক আছে, যেন আমি একটু ভালো মতো বুঝতে পারি। ওকে, সো থ্যাংক ইউ এমএফএক্স এর সাথে থাকার জন্য। আর আপনাদের আরেকটা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে এমএফএক্স এর 2nd নভেম্বর, আমাদের 19th অক্টোবর এটা হওয়ার কথা ছিল আমাদের সেমিনারটা, বাট এটা 2nd নভেম্বর হচ্ছে। 2nd নভেম্বর ফ্রাইডে বিকাল 5টা থেকে শুরু হচ্ছে। আপনারা অবশ্যই 4:30টার দিকে চলে আসার চেষ্টা করবেন জিসির মোড় হোটেল পেনিনসুলাতে, এমএফএক্স এর ফার্স্ট সেমিনার চিটংয়ে। আর এটা ইট ইজ পাওয়ার্ড বাই এক্সনেস লিমিটেড। ওকে, সো এক্সনেস এর কিছু ডেলিগেটস ওখানে থাকবে, প্লাস আমি থাকবো অবশ্যই আপনাদেরকে একটু কিছু জানানোর জন্য এক্সট্রা। আর আপনারা যারা এমএফএক্স এর মেম্বার, আপনারা অনেক কিছু এক্সট্রা জানেন। তো ওখানে যারা নতুন মেম্বাররা আসছে বা নতুন মানুষরা আসবে, তারা অবশ্যই অনেক কিছু নতুন শিখতে পারবে। আপনারা হয়তো বা পুরোনো জিনিসগুলো বা মিডিয়াম যে জিনিসগুলো জানেন, বা এমন কিছু নতুনও জেনে ফেলতে পারেন যে জিনিসগুলো অবশ্যই আপনারা হয়তো বা এখনো পর্যন্ত আমি ডিসকাস করি না, বা হয়তো বা ডিসকাস করেছে বা আপনারা ভুলে গেছেন, এমন হতে পারে। তো এইসব জিনিসগুলো আমি একটু চাইবো যে একটু ইউনিক টাইপের কোনো একটা সেমিনার করতে, যেটা বাংলাদেশের জন্য একটা মাইলস্টোন হবে। এবং আমাদের এই সেমিনারটার উপরে বেস করে দেখবেন যে আগামীতে আমাদের সেমিনারের স্ট্রাকচারটা মানুষ ফলো করছে, ঠিক আছে। সো দিস ইজ গোইং টু বি আ হেল অফ আ সেমিনার। সো আপনারা সবাইকে দাওয়াত দিচ্ছি, চলে আসবেন ইনশাআল্লাহ। আর থ্যাংক ইউ। আপনারা যদি কোনো কোয়েশ্চেন